বর্তমানে বিশ্বে নানা কারণে একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সিলেট থেকে একটা ঘটনার সূত্রপাত হয়। এইটার প্রতিশোধ নেওয়ার জন্য কুড়িগ্রাম জেলার এই বড়াইবাড়িতে আক্রমণ করে বিএসএফ। মানে কতজন? এতজন বলতে কতজন ইন্ডিয়ান অফিসার মারা গিয়েছিল বা আমরা সোলজার মারা দেখেছি গিয়েছিল? যেটা আমাদের কাছে ধরা ডেড বডি ছিল 16টা। ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে সম্ভাব্য যুদ্ধ অবস্থা এবং এর মধ্যে বাংলাদেশের স্টেক কি? ফজলুর রহমান সাহেব ইন্টারভিউতে বলেছেন যে প্রায় 4 শতাধিক লোক সেদিন মারা গিয়েছিল, 4 শতাধিক সৈন্য মারা গিয়েছিল। ভারতীয় মিডিয়া তাদের পার্লামেন্ট প্রসিডিং এগুলোতে আমি দেখেছি, ফলো করে তারা বলছিল যে আমরা প্রতিশোধ নিব। ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীর, সেখানে তো একটি টেররিস্ট অ্যাটাক হয়েছে, 26 জন টুরিস্ট মারা গিয়েছে। এটাকে একটা ওয়ার জোন হিসাবেই সবসময় ভারত যেমনিভাবে বিবেচনা করে, ঠিক তেমনিভাবে পাকিস্তানও বিবেচনা করে। টুরিস্টদের উপর হামলা করে লাভটা কি? কাশ্মীরিদের লাভটা কি? আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক যে পর্যায়ে ডেভেলপের দিকে যাচ্ছিল, ইন্ডিয়ার জন্য এটা থ্রেট ছিল। এই প্রোপাগান্ডাটা তাহলে চালালো কারা? একদম ভারতীয় সরকার নিজে করেছে। ইসরায়েল কিন্তু অলরেডি ইন, এবং ইসরায়েল এগুলো পরিকল্পনা দিচ্ছে। মোদী সরকার এবং ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের মধ্যে মাখামাখি, তারা একসাথে সমুদ্র সৈকত দেখতে যাচ্ছেন। এখন কিন্তু এই গাজা যুদ্ধে কিন্তু 4 শতাধিক ভারতীয় সৈন্য সরাসরি সম্মুখে যুদ্ধে গাজায় কিন্তু যুদ্ধ করছে। যে ইন্ডিয়ার যে হিস্ট্রিক যে সাপোর্ট, সেটা কিন্তু প্যালেস্টাইনের পক্ষে ছিল। ভারত এবং ইসরায়েলের সম্পর্কটাকে গোপন রাখা হতো, সম্পূর্ণ সিক্রেট রাখা হতো। আমরা যে ইন্ডিয়ার একটা টার্গেট, এইখানে যে আমাদেরকে একদম হাত থেকে ফসকে বের হয়ে গেছে, আমাদের ওইটা কিন্তু মাথায় না রাখলেই বিপদ। আমেরিকানরা কিন্তু প্রো ইসরায়েল বা ইসরায়েলকে, স্টেট অফ ইসরায়েলের প্রতি তাদের সমর্থন 90% বেশি ছিল। ওরা নিজেরাই নিজের জায়গায় বোম ফেলে বলবে যে পাকিস্তান ফেলছে। এই হিন্দুত্ব বাদ দিয়ে মোদির ইন্ডিয়ার প্ল্যানটা কি? যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার হোস্ট শোয়েব আহমেদ আজকের এপিসোডটি শুরু করছি। বর্তমানে বিশ্বে নানা কারণে একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আমরা জানি ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ এখনো শেষ হয়নি। প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যেই কনফ্লিক্ট, গণহত্যা, সেটির কোনো সুরাহা হয়নি। এর মধ্যে আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি সন্ত্রাসী আক্রমণের মধ্য দিয়ে। তো আজকে এই ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে সম্ভাব্য যুদ্ধ অবস্থা এবং এর মধ্যে বাংলাদেশের স্টেক কি, এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করতে যাচ্ছি। আমাদের সাথে আজকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে যোগদান করেছেন মেজর মহসিনুল করিম, সাবেক মেজর, বাংলাদেশ সেনাবাহিনী, এবং ডক্টর ইমরান আনসারি, এক্সিকিউটিভ ডিরেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, BIDSS। আপনাদের দুজনকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, জনাব মেজর মোহাম্মদ মহসিনুল করিম, আপনার কাছে আমি শুরুতে একটু যেতে চাই। আপনারা গত কিছুদিন আগে যেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় যে সংঘর্ষ বা যুদ্ধের ঘটনা ঘটে, সীমান্ত যুদ্ধের ঘটনা ঘটে, সেটির একটি প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা 22 জন সেনা অফিসার, আমার যদি ভুল না হয়ে থাকে, আপনারা পরিদর্শন করতে যান। আপনি কি আপনাদের এই সফরের উদ্দেশ্য এবং ফাইন্ডিংস এবং তার কিছু ব্যাকগ্রাউন্ড আমাদেরকে বলবেন আমাদের দর্শকদের জন্য? আপনাকে অনেক ধন্যবাদ। এটা তো ছিল গত 18 তারিখে। তো আমরা 17 তারিখে রওনা দিই, সেইভাবেই আমরা 18 তারিখে ভোরে পৌঁছাই। তো বিষয়টা হলো যে এই যে একটা ঘটনা ঘটেছিল 2001 সালে, এরপর থেকে কিন্তু জনসমক্ষে এটাকে এক্সপোজ করার ব্যাপারে প্রত্যেকটা গভর্নমেন্টই একটা কনজারভেটিভ রোল প্লে করে, এবং কাউকে আমাদের কোনোদিনই ওদিকে যেতে দেয় নাই। এমনকি সেই সময় বিডিআরের ডিজি যিনি ছিলেন, উনি চাকরি হারানোর পরে কোনো একটা সময় এখানে ভিজিট করতে চেয়েছিলেন, সেটাও ওনাকে বাধা দেওয়া হয়েছিল। যাই হোক, তো এই জিনিসটা যে আমাদের মানে জাতীয় জীবনে একটা অনেক বড় ঘটনা, ভারতের মতো একটা পরাশক্তি বর্তমানে, তারা ওই সময় তো মিলিটারিলি আমাদের থেকে অনেক বড়, বাট তারা একটা এফোর্ট নিয়েছিল আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে একটা বিএপি দখল করা,
কিন্তু পারে নাই। তো এই জিনিসটা আওয়ামী লীগের সময় ঘটেছিল, বাট আওয়ামী লীগের পরে যখন বিএনপি ক্ষমতা আসলো, তারাও ওই সময়ের কোনো শহীদদেরকে বা যারা যুদ্ধ করে বীরত্ব দেখিয়েছিল বা ঘটনায় তো অনেকেই জড়িত ছিল, তাদেরকে মানে সবাই নিভৃতে চলে যান এবং এদেরকে কখনোই কোনো রকম পুরস্কার বা স্বীকৃতি দেওয়া হয় নাই। তো এইগুলো তো আপনি যদি যারা দেশের জন্য জীবন দিবে বা দেশের জন্য বীরত্ব কাজ করবে, তাদের জন্য যদি এই ধরনের কোনো রকম এক্সপোজ করা বা পুরস্কার দেওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে ভবিষ্যতে মানুষ আর এই ধরনের কাজে আগ্রহী হবে না। তো যে কোনো কারণেই হোক, দুইটা গভর্নমেন্টই, বিএনপিও কিছু করে নাই, বিএনপি বরং জেনারেল ফজলুর রহমানকে চাকরি থেকে বের করে দিয়েছিল। তো যাই হোক, আর আওয়ামী লীগ তখন তাকে জাস্ট বিডিআর ডিজি থেকে সরিয়ে আর্মি ফেরত নিয়ে আসে। এই জিনিসটা আমাদের লেভেলে বা আমাদের জুনিয়র লেভেলেও এটার একটা ক্ষোভ ছিল যে এই জিনিসটা কেন এক্সপোজ করা হচ্ছে না। তো সেটাই আস্তে আস্তে রাওয়াতে, যেমন এই যে এই ঘটনার পরে মানে এই আন্দোলনের পরে যেটা হলো যে রিটায়ার্ড অফিসাররা কিন্তু অনেক অর্গানাইজ এবং আমরা র্যালি ট্যালি অনেক কিছু করেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। যে মেজর মহসিন করি, আপনার কাছে আমি একটু জানতে চাই, মানে এই সম্ভবত আমার যদি স্মৃতি প্রতারণা না করে 1999 সালে এই সংঘর্ষের ঘটনাটা ঘটে। 2001-এ, ওকে। তো আপনি কি আমাদের দর্শক শ্রোতাদের বলবেন, আমাদের অনেক ইয়াঙ্গার জেনারেশন আছে যাদের জন্মই হয়তো বা 2001-এর পরে হয়েছে, আপনি কি সংক্ষেপে একটু ঘটনাটা আমাদেরকে বলবেন যে কি হয়েছিল তাদের জন্য যারা এই ঘটনাটা জানেন না? আচ্ছা, ঘটনাটা ছিল আসলে দুটো ঘটনা, মানে এটার একটা টেইল আছে, যেটা হলো যে সিলেট থেকে একটা ঘটনার সূত্রপাত হয়। এইটার প্রতিশোধ নেওয়ার জন্য কুড়িগ্রাম জেলার এই বড়াইবাড়িতে আক্রমণ করে বিএসএফ, এবং সেখানে প্রচণ্ডভাবে যখন তারা ক্ষতিগ্রস্ত হয়, এইটার প্রতিশোধ নেওয়ার জন্যেই সেই সময়ে ভারতীয় মিডিয়া তাদের পার্লামেন্ট প্রসিডিং এগুলোতে আমি দেখেছি ফলো করে, তারা বলছিল যে আমরা প্রতিশোধ নিব, বা কিছু আর্মি অফিসার বা অন্য ডিফেন্স অফিসার ছিল যারা এমপি, তারা বলছিল যে আমরা এখনই বাংলাদেশকে অ্যাটাক করব, যে আমাদের এত লোক মেরে ফেললো, ওদের অফিসারও মারা গেছে। তো এর মধ্যে মানে এতজন বলতে কতজন ইন্ডিয়ান অফিসার মারা গিয়েছিল বা আমরা সোলজার মারা দেখেছি, গিয়েছিল? যেটা আমাদের কাছে ডেড বডি ছিল 16টা, আর 2জন জীবন্ত ধরা হয়েছিল। বাট ওরা উইথড্রলের সময় যে পরিমাণ লোক মারা গেছে, তাদের ডেড বডি ওরা নিয়ে যায় এবং পুরায় দেয়, আত্মীয় স্বজন কেউ দেয় নাই। তো এটা 100-এর কাছে যাবে, নট লেস দ্যান দিস। শোয়েব আহমেদ, আমি একটু এই ঘটনার সাথে যোগ করতে চাই, আমার একটা বিরাট কাজ আছে এই রৌমারি নিয়ে। আচ্ছা, তো আমি যেটা যোগ করতে চাই, আপনি বিষয়টা তুলে এনেছেন। আমি একটা ডকুমেন্টারি করি 2007 সালে, এটা বর্ডার, এটা অনলাইনে আছে জিনিসটা। সেখানে আমি সরেজমিনে রৌমারি পরিদর্শন করেছি। খুবই রিমোট এরিয়া, দুর্গম এরিয়া। এটা এখনো ওখানে গাড়ি দিয়ে যাওয়া যায় কিনা আমি জানি না। আমি 3-4টি নৌকা বেয়ে তারপরে আমি ওই রৌমারিতে গিয়েছিলাম এবং একটি ডকুমেন্টারি করেছিলাম। এবং আমি একবার সীমান্ত এলাকার মানুষের সাথে কথা বলেছি, ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল কাঁধে, মানে আপনার বাংলাদেশি বিডিআরদের রাইফেল বহন করে নিয়ে গেছিল, বিভিন্ন অস্ত্র নিয়ে গেছিল, এই ধরনের যুবকদের সাথে আমি কথা বলেছি। তো আসলে খুব খুব ইন্টারেস্টিং একটি ঘটনা, যে ঘটনাটি উনি ঠিকই বলেছেন মেজর মহসিনুল করিম, যে রাষ্ট্র এটাকে কোনো স্বীকৃতি দেয় নাই। আমি দাবি করতে পারি যে আমি 2007 সালে এটা নিয়ে আমি ডকুমেন্টারি করেছিলাম। তো আমি যেটা বলতে চাই, সেখানে এই বিজয়ের একটা মেইন কারণ ছিল হলো বাংলাদেশের সীমান্তবর্তী জনগণ। এই জনগণই কিন্তু প্রথম এই বিডিআর ক্যাম্পে এসে জানায় যে যে এখানে বিএসএফ এর লোকেরা সীমান্ত পার হয়ে আমাদের এই বিউপি ক্যাম্পের দিকে আসছে। যেই লোকটি এই খবরটি দিয়েছিলেন, সেই লোকটির সাথে ইন্টারভিউ আমি নিয়েছিলাম, আমার ডকুমেন্টারিটা দেখলে বুঝবেন। যার কারণে তখন কিন্তু আপনার এই বিউপি ক্যাম্পের, বাংলাদেশ ক্যাম্পের যারা লোক ছিল, তারা হলো আপনার ডিফেন্সিভ অবস্থায় ছিল এবং তারা প্রস্তুত অবস্থায়, বিএসএফ মনে করছিল অপ্রস্তুত অবস্থায় ওই ক্যাম্পটিকে দখল করে নিবে। কিন্তু ইন দ্য মিন টাইম গ্রামবাসী জানানোর কারণে তারা যে প্রস্তুতি নিয়েছিল, যার কারণে উনি বলেছেন 17 জন। আমার কাছে ফজলুর রহমান সাহেব ইন্টারভিউতে বলেছেন যে প্রায় 4 শতাধিক লোক সেদিন মারা গিয়েছিল, 4 শতাধিক সৈন্য মারা গিয়েছিল, এবং তারা এই ডেড বডিগুলো এখানে নিয়ে গিয়েছিল, নিয়ে তুরা নামক একটা জায়গায়, সেই তুরাতে গিয়ে সেগুলাকে, ডেড বডিগুলোকে জ্বালিয়ে দিয়েছিল। এই যে বাংলাদেশে 3 জন সেনা, মানে আপনার বিডিআর এর সদস্য মারা গেলেন, তাদের একজনের বাড়ি আমি ভ্রমণ করেছি। খুবই নির্মম অবস্থায় জীবন ধারণ করেছেন, রাষ্ট্র তাদের কোনো ব্যবস্থা নেই। তার ছেলে মেয়েগুলো খুব ছোট ছোট ছিল। আমি যে সময় গিয়েছিলাম, একটা ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, আর তার ছোট মেয়েটা
মনে হয় ক্লাস 4-এ পড়ে। এই অবস্থায় আমি ইন্টারভিউটা নিয়েছিলাম। একটা ছোট্ট ঘরের মধ্যে তারা ছিল। রাষ্ট্র তাদের কোনো ব্যবস্থা নেয় নাই। আজকে সময় মানে এই যে রাষ্ট্র অন্য দেশ হলে তো পরে বা স্বাভাবিকভাবে যারা দেশের সীমান্ত রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছে তাদের পরিবারকে তো রাষ্ট্রীয় খেতাব দিয়ে রাষ্ট্র আরো সহযোগিতা করবে। বাংলাদেশে উল্টা, এটা কেন হলো? এটা এটা হলো ধরেন যে আমি যেটা মনে করি এক ধরনের হীনমন্যতা, নমনীয়তা তারা মনে করেছেন বা বিষয়টাকে এভাবে সলভ করার চেষ্টা করেছেন আওয়ামী লীগ এবং বিএনপি যে এটা একটা ভুল বুঝাবুঝির মধ্য দিয়ে হয়েছে, আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এটা নিয়ে আর আলোচনা না করি। রিকগনাইজ করলাম না। এটা এটাকে একটা আর তাদের ছোট রিকগনাইজ করা ঘটনা, বাদ তাদের ভুল দেয়া বোঝাবুঝি। যাতে সম্পর্কটার আর অবনতি না হয়। কিন্তু এটা জি। খুব দরকার ছিল। বর্তমান প্রেক্ষাপটে যে ১৭ বছর আমরা যে ভারতের আধিপত্যবাদী রাজনীতি আমরা দেখেছি, আমাদের তরুণ যুবকদের ২,০০০ লোকের প্রাণের বিনিময়ে, শত শত মানুষের পঙ্গুত্ব বরণের বিনিময়ে আমরা যে ভারতীয় আধিপত্যবাদ থেকে একটা স্বৈরাচারী সরকারকে সরিয়ে আবার আমরা নতুন বাংলাদেশ গড়বার চেষ্টা করছি। এই প্রেক্ষাপটে মেজর মহসিনুল করিমরা যে উদ্যোগটা নিয়েছেন, তারাও সেখানে গিয়েছেন। আই সেলিউট দিস উদ্যোগ। এবং আমি মনে করি এটা জি। শুধু মেজরদের পক্ষ থেকে না, জনপরিসরে পাবলিক স্ফিয়ারে এই আলোচনাটা খুব জোরালোভাবে আসা জি। দরকার। এই যে ৩ জন শহীদ হলেন, এই শহীদদেরকে বীরোত্তম, বীর বিক্রম খেতাব দেয়া যায় কিনা এই দাবি কিন্তু আমি তুলেছিলাম। আজকে আমি এই জি। আমরা আসছি সেই প্রসঙ্গে। আমরা একটু মেজর মহসিনুল করিম আপনার কাছে আবার ফেরত যাই। তো আপনি যেটা বলছিলেন যে এতদিন ধরে বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকার আ দলভেদে বিএনপি বা আওয়ামী লীগ কেউই এটাকে রিকগনাইজ করেনি। ইনফেক্ট আপনারা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে ছিলেন, তাদেরকে পর্যন্ত ওই এলাকাতে যেতে দেয়া হতো না। অনেককে বদলি করা হতো, চাকরিচ্যুত করা হয়েছে। তো আপনারা এই যে এতদিন পরে নতুন বাংলাদেশে ওইখানে গেলেন, আপনাদের কি অন্য কোনো আর কি আশা বা এজেন্ডা না, আপনাদের এটা তো ছিল? আমাদের একটা মনের কষ্ট ছিল যে আমাদের বীররা তাদেরকে আমরা মূল্যায়ন করলাম না। এটা তো একটা কষ্ট ছিল এবং এটা করতে হুম, পারিনি আমরা, কারণ ইন্ডিয়া অখুশি হবে, এটা ছিল মূল কারণ। তো এইটা আমি একটু জি, ব্যাকগ্রাউন্ডে যাই, উনি যেরকম গেছেন আমি কিন্তু এটা 91 সালে ওই এলাকায় ছিলাম। 91 সালে আমি সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যার ডিউটিতে গিয়েছিলাম। তো আমার তো মিলিটারি হিস্ট্রিতে আমাদের কামালপুরের যুদ্ধটা ছিল একটা উল্লেখযোগ্য যুদ্ধ, যেখানে জিয়াউর রহমান নিজে কমান্ড করেছিলেন। তো ওই যুদ্ধক্ষেত্র দেখার জন্য আমি ওই রৌমারীতে যাই। মানে রৌমারীতে আমার ডিউটি প্লেস ছিল। এইখান থেকে আমি মোটরসাইকেল নিয়ে, নৌকা নিয়ে সে কামালপুর গিয়েছিলাম, জামালপুর জেলায়, শেরপুর জেলায় আর কি। ওইখানে যে আমি ওই ব্যাটল ফিল্ড দেখলাম, দেখে দেখলাম ওটাও অযত্নে পড়ে আছে এবং ইতিহাস কেউ কোনোদিন ঘাটে নাই যে এখানে এত সৈনিক মারা গেল। এবং এই যুদ্ধটা ছিল পাকিস্তান আর্মির একটা বিরাট ধরনের একটা ঝাঁকি দেওয়া হয়েছে যে হ্যাঁ, উই ক্যান অলসো ফাইট ফ্রন্টালি। তো ওই যুদ্ধর পরে আমি যখন আবার পিছনের দিকে আসলাম, ওই রৌমারীর কাছেই, রৌমারীতে দেখলাম একটা বিডিআর ক্যাম্প। ওটার ক্যাম্পের রেসপন্সিবিলিটি হলো রংপুর ব্যাটালিয়নের, আর ওরা যুদ্ধ করে হচ্ছে রৌমারীতে। আর রৌমারীটা হলো যমুনা নদীর এপারে, পূর্ব পারে, এবং এটা পার হতে ৪-৫ ঘন্টা লাগে। আর রংপুর থেকে চিলমারি পর্যন্ত আসতেও লাগে আরো ৪ ঘন্টা। তার মানে ৮ ঘন্টার আগে কিন্তু রংপুর এখানে কিছুই করতে পারবে না। তো এইটা আমার খারাপ লাগলো। তখন আমি এটা আমার ওইখানকার তখন যে মেজর জেনারেল যিনি দায়িত্বে ছিলেন, উনি আসছিলেন একটা কাজে, আমি নিয়েছিলাম। আর এটাও আমার একটা উদ্দেশ্য ছিল যে ওনাকে আমি এটা বলবো যাতে এটার প্রতিকার হয়। তো উনি আসলে ওনাকে আমি একটা ব্রিফিং দিলাম। উনি আমার ওই ম্যাপ ট্যাপ সব নিয়ে গেলেন এবং বললেন তুমি একটা চিঠি লেখো এটার অরবিট চেঞ্জ করার জন্য, যে এই বিডিআর ক্যাম্পের দায়িত্বে এ থাকবে জামালপুর ব্যাটালিয়নের আন্ডারে থাকবে, তাহলে সে হি ক্যান ফাইট বেটার। কারণ এই জায়গাটা কিন্তু টোটালি ইন্ডিয়ার মধ্যে এবং ওদের থেকে আমাদের এখানে ঢুকে পড়া খুবই সোজা, আমরা কিছুই করতে পারবো না। আর মিলিটারির যে জায়গাটা ছিল, মিলিটারির এটা রংপুর ডিভিশনের আন্ডারে ছিল এই অপারেশন এরিয়া, এরিয়াকেও চেঞ্জ করে তখন সাবার ডিভিশনে দেওয়া হয়। সাবার মানে আমাদের যেটা ঘাটাইল যে ডিভিশন হয়েছে এখন। তো ওই সময় প্রথমে ছিল সাভার। তো আমি এই কেস টেক আপ করার পরে ২ বছর লাগছে, এর অরবিটটা চেঞ্জ হয়েছে। মানে ৯১-তে আমি করেছি, ৯২ বা ৯৩-তে এটা চেঞ্জ হওয়ার ফলে জামালপুর ব্যাটালিয়নের সৈনিকরা ওখানে ছিল এবং জামালপুর ব্যাটালিয়ন কমান্ডার ছিল ডাইরেক্টলি এদের কমান্ডার। এইটার কারণে কিন্তু যুদ্ধটা করা গেছে। তা না হলে কিন্তু রংপুর থেকে একটা ব্যাটালিয়ন কমান্ডার বলবে যে তোমরা থাকো, আমি আসতেছি, এটাতে কেউই থাকবে না। তো এই যে হ্যাঁ, দূরত্বের জন্য রিয়েলিস্ট। আর ফিজিক্যাল জামালপুরের ডিসট্যান্স এর ব্যাটালিয়ন জন্য। কমান্ডার, উনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কেন কখনোই এক্সপোজ হন না কেন? তখন বলল যে এই নিভৃতে আছি জন্য যে জীবিত আছি। উনার নাম হলো লেফটেন্যান্ট কর্নেল শাহরুজ্জামান। উনি বলেছিলেন যে তোমরা ক্যাম্প ছাড়বা না, আমি আসবো তারপরে। তো উনি, এ তো শেষ রাত্রের ঘটনা, উনি আস্তে আস্তে 10:30 মতো বেজে গেছিল এবং উনি কিন্তু ক্যাম্পে উঠছেন। ক্যাম্পে উঠতে যায়, উনার সাথে উনার একদম পাশাপাশি থাকে একজন রানার আর একজন অলওয়েজ অপারেটর। উনাকে এম করে মারা হয়েছে, কিন্তু গুলিটা লাগছে উনার রানারকে। রানার কিন্তু ওইখানেই মারা গেছে।
তো উনার ব্যাটালিয়নে আর কোনো অফিসার ছিল না, একজন মেডিকেল অফিসার ছিল। মেডিকেল অফিসারকে ওই ছেলেটাকে মাহফুজ সম্ভবত নাম, ওকে বলল যে ভাব দেখানো যে জীবিত আছে, তুমি নিয়ে যাও, পিছনে হেলিকপ্টার আসতেছে, তাকে নিয়ে যাবে। তা ও কিন্তু স্পটেই মারা যায়। তো যে কমান্ডার এতটুকু সাহস দেখাইছে যে সে ক্যাম্পে ওঠার সময় তার উপরে গুলি করা হয়েছে এবং সে তার রানার মারা যাওয়ার পরে কিন্তু সে ক্যাম্পে উঠছে। ক্যাম্পে উঠে তখন সৈনিকদেরকে বলছে যে আমি আসছি, লেট আস ফাইট। এই যে আস্থাটা, এই যে গল্পটা, এটা তো বিডিআরের জি বুঝতে হবে। এই পিলখানার ঘটনা তো ঘটছে এই আস্থার জিনিসটার মধ্যে একটা বড় রকমের একটা আহ, জি সমস্যা হওয়ার কারণে। জি তো যাই হোক, এই জিনিসগুলো আমরা এক্সপোজ করতে চেয়েছিলাম জুনিয়র লেভেল অফিসার আমাদের সাথে। হ্যাঁ, সিনিয়র দুজন গিয়েছিলেন, ভালোই সিনিয়র ওনারা, একজন কর্নেল রিটায়ার্ড আর একজন ব্রিগেডিয়ার রিটায়ার্ড, ওনারা আমাদের সাথে গিয়েছিলেন, আর ম্যাক্সিমামই আমরা সবাই মেজর। তো আমাদের ছিল যে ওইখানে যাব, ওইখানকার মানুষ, ভাই যেমন বললেন যে ওইখানে সাধারণ মানুষ যেভাবে বিডিআরকে হেল্প করছে, ওরা মাত্র 8 জন যোদ্ধা ছিল, আর ওদের একজন কমান্ডার ছিল, একজন ওয়্যারলেস অপারেটর ছিল, আর একজন রান্না করতো, আর একজন ছিল মানে গোয়েন্দা লোক, ওদের বিডিআর গোয়েন্দা। তো এরকম ওরা সম্ভবত 11 জন লোক ছিল, তার মধ্যে 8 জন ছিল যোদ্ধা। আর এলাকার লোকজন তো প্রচন্ড সাহসী, কারণ আমি ওই সময় ছিলাম মুক্তিযুদ্ধের জি সময়। ওই এলাকার লোক যেভাবে যুদ্ধ করছে, কারণ রৌমারি কিন্তু কোনোদিনও পরাধীন হয় নাই। 71-এর পুরাটা টাইম তারা স্বাধীন ছিল। এবং ওইখানে জিয়াউর রহমান সাহেব ওখানে যাওয়ার পরে উনি ওইখানে আলাদা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, ট্যাক্স কালেকশন, মিলিটারি ক্যান্টনমেন্ট, ওইখানে মিলিটারি ট্রেনিং এর জন্য স্টপ বাট, মানে যেদিকে এম করে ফায়ার করে, সব রকমের ট্রেনিং এর আয়োজন উনি করেছিলেন, এবং ওইখানেই উনি ছিলেন বেশিরভাগ সময়। তারপরে চলে আসছেন যখন ব্রিগেড গঠন করা হয়। জি তো এই যে আমি অরবিটটা চেঞ্জ করছি জন্য, পরবর্তী যখন যুদ্ধটা হয় তখন তো আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে চাকরি করতাম, আমি এটা ফলো করছিলাম, কারণ আমি ততদিনে জানি না যে জি কি ঘটছে। তখন আমি দেখলাম যে হ্যাঁ, আমার ওই এফোর্টটা কাজে লাগছে এবং যুদ্ধ করলাম আমরা। তো যাই হোক, এই জি আমরা আমরা এই 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 বিষয়টা নিয়ে আমরা আবার ক্যাচ আপ করবো খুব শীঘ্রই। ইনফ্যাক্ট আমি যদি ভুলে যাই, প্লিজ মেজর মহসিন খলিল আপনি আমাকে মনে করিয়ে দিবেন। আমরা একটু কয়েকটা বিষয় নিয়ে একটু আলাপ করে নেই, আবার আমরা এই বিষয়গুলো রিড আউট করবো। এর মধ্যে একটি বিষয় যেটা এখন অনেক বেশি আলাপ হচ্ছে আর কি, সেটা বাংলাদেশ না, উপমহাদেশ, ইনফ্যাক্ট সব জায়গাতেই, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যেই টেনশনটা দেখা দিয়েছে। আমার প্রশ্নটা থাকবে ডক্টর ইমরান আনসারী আপনার কাছে প্রথমেই। সেটা হচ্ছে যে ইন্ডিয়া নিয়ন্ত্রিত কাশ্মীর, সেখানে তো একটি টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, 26 জন ট্যুরিস্ট মারা গিয়েছে, এবং সম্ভবত এই প্রথম যে ট্যুরিস্টদেরকে টার্গেট করে এই ধরনের একটা হামলা হলো। ট্যুরিস্টদের থেকে কাশ্মীরিরাও বেনিফিটেড, এবং ট্যুরিজম তো যে কোনো ইকোনমিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তো ইন্ডিয়া এই ঘটনার পরপরই, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়া পাকিস্তানের দিকে আঙ্গুলি নির্দেশ করে একটি যুদ্ধাবস্থার মতো অবস্থা তৈরি করছে, তাদের রেটরিকটা ওই রকম। আপনার কি মনে হয় যে ইন্ডিয়া এই ধরনের বোল্ড স্টেটমেন্ট দেওয়ার আগে, অন্য একটি দেশকে অ্যাকিউজ করার আগে, তাদের সাথে ট্রিটি গুলো বাতিল করে দেওয়ার আগে, একটি যুদ্ধাবস্থার মতো রেটরিক তৈরি করার আগে এনাফ প্রুফ কি আছে, প্রেজেন্ট করতে পেরেছে যে পাকিস্তান সরাসরি জড়িত? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান বিশ্বের মিডল ইস্ট, ইউক্রেন এবং এরপরে পাকিস্তান, ভারতের এই ক্রাইসিস, আমি মনে করি বর্তমান বিশ্বে 3টি বড় ধরনের ক্রাইসিস আমরা ফেস করতে যাচ্ছি। এর কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ ইম্প্যাক্ট কিন্তু আমাদের দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের মধ্যে পড়বে। এর আলোচনাটাকে পাবলিক স্ফিয়ারে নিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ জিওপলিটিক্যালি গ্লোবালি উই আর ভেরি মাচ কানেক্টেড। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আমার অ্যানালাইসিস হচ্ছে, আই এম নট এ মিলিটারি ব্যাকগ্রাউন্ড পিপল। আমার কাজ হচ্ছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স, যেটি মেজর মহসিনুল করিম বুঝবেন আমি কিসের ভিত্তিতে কাজ করি। আমি কোনো গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কোনো অ্যানালাইসিস খুব একটা করি না, আমার এটা কাজ না। আমি হলো ওপেন সোর্স ইন্টেলিজেন্স, যে তথ্যগুলো গণমাধ্যমে আসছে বা যে রিপোর্টগুলো, যে ফ্যাক্টগুলো গণমাধ্যমে আসছে, তার পরিপ্রেক্ষিতে আমি বিশ্লেষণ করি। এখন একটি কথা কিন্তু আপনি ভালোভাবেই তুলে ধরেছেন যে কাশ্মীরে যে আপনার ভারত অধ্যুষিত যে কাশ্মীর, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি। সেখানে ভারতের স্বাভাবিক যে ইকোনমিক যে অগ্রযাত্রা, স্বাভাবিক যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, স্বাভাবিক যে আইসিটির যে উত্থান ভারতে, তার আপনার সিকি ভাগও কিন্তু কাশ্মীরে হয় নাই, বিকজ এটাকে একটা ওয়ার জোন হিসাবেই সবসময় ভারত যেমনিভাবে বিবেচনা করে, ঠিক তেমনিভাবে পাকিস্তানও বিবেচনা করে,
কারণ এটি ডিসপিউটেড এরিয়া বলেন বা স্বায়ত্তশাসিত অঞ্চল বলেন বা আবার ইন্ডিয়া অ্যানেক্সেশনের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভের মোদি আসার পর থেকে তো সেখানে কিন্তু কোনো ধরনের উন্নয়ন ঘটে নাই। তো সেখানের মানুষের যে অর্থনীতি, সেই অর্থনীতির একটা বড় অংশ কিন্তু ট্যুরিজম। গত 2024 সালে 3.5 মিলিয়ন পিপল ভিজিটেড ইন দ্যাট এরিয়া। ক্যান ইউ ইমাজিন? কাশ্মীরকে বলা হয় পৃথিবীর যে এশিয়ার সুইজারল্যান্ড বা এই সুইজারল্যান্ড, ধরনের পৃথিবীর ভূস্বর্গ আমরা যে সময় ইউনিভার্সিটি ভূস্বর্গ। ভর্তি জি। পরীক্ষার সময় আমরা পড়তাম। তো সেই বাস্তবতায় টেররিস্টের প্রতি কোনোদিন হামলা কিন্তু হয় নাই। কাশ্মীরে কিন্তু অনেক যুদ্ধ হয়েছে, ইনসার্জেন্সি হয়েছে, স্বাধীনতার আন্দোলন বলেন বা সেপারেটিস্ট মুভমেন্ট, যেই নেরেটিভে আপনি ব্যাখ্যা করেন এটা একটা আপনার গোলযোগপূর্ণ আবহাওয়া। সেই বাস্তবতায় আপনার ট্যুরিস্টদেরকে লক্ষ্য করে হামলা কিন্তু হয়নি। এখানে সিগনিফিকেন্ট একটি ঘটনা ঘটেছে, আমি জানি না আপনারা এটা দেখেছেন কিনা। ভারতীয় সেনাবাহিনীর একজন সদস্য একটি ভিডিও ইয়েস, বার্তা কিন্তু ছড়িয়ে পড়েছে। অশোক কুমার। সেখানে তিনি বলেছেন যে ঠিক আছে, এই ধরনের একটা হামলা হতেই পারে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কিভাবে এই লোকগুলোকে রেস্কিউ করতে কেউ আসলো না। আপনার হুম। ভারতে যারা ওই এলাকায় গিয়েছেন বা ভারতের ট্যুরিজম সম্পর্কে জানেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেখানে চেকিং এর আওতায় মানুষকে যেতে হয়, এবং যেই এলাকাটার মধ্যে ঘটনাটা ঘটেছে এটা একটা সিগনিফিকেন্ট টুরিস্ট স্পট। সেই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা কেন ঠিক ছিল না, এই প্রশ্নগুলো কিন্তু তিনি করেছেন। তিনি এখানেই থেমে যান নাই, তিনি বলছেন যে আমি রাষ্ট্রকে ডিফেন্ড করার জন্য আমি সেনাবাহিনীতে এসেছি, আমার উচিত সত্যটাকে তুলে ধরা। তিনি বলছেন যে এই ঘটনার মধ্য দিয়ে সরকার পক্ষ আভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের সুবিধা পাওয়ার ব্যবস্থা তিনি করছেন। মিলিটারিতে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এটা আছে যে সরকার যখন কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়ে তখন একটা কোনো দেশের সাথে যুদ্ধে জড়ানোর একটা প্রক্রিয়ায় কিন্তু যায়। এই ধরনের কিন্তু ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র আছে। এবং আপনারা জানেন পুলওয়ামা যে হত্যাকাণ্ডটা হলো, সেই ঘটনার মধ্য দিয়ে কিন্তু মোদী সরকারের যে নির্মীয়মান, তার যে ডুবে যাওয়া যে তরী, সেই তরীকে তিনি কিন্তু উত্তরণ করতে পেরেছিলেন। এবং অনেকে ধারণা করছেন যে মোদী সব জায়গা থেকে আউট হচ্ছেন, বাংলাদেশ, আপনার ভুটান, তার প্রতিবেশী সব রাষ্ট্র থেকে। এবং আপনি জেনে থাকবেন যে মোদীকে কিন্তু তার ক্ষমতা থেকে সরানোর ডিসিশন অলরেডি হয়েছে আরএসএস এর পক্ষ থেকে। বিজেপি কিন্তু আরএসএস তথা হিন্দুত্ব লিড, যে হিন্দুত্ববাদের যে সংগঠন আরএসএস, সেই সংগঠনের আভ্যন্তরীণ সিদ্ধান্ত হয়েছে মোদীকে সরিয়ে দেওয়া হবে। এখন আমি মনে করি যে মোদী এই ঘটনার মধ্য দিয়ে রাজনীতিতে আবার ফিরে আসতে চাইবেন, তার যে ইমেজ তিনি পুনরুদ্ধার করবার চেষ্টা করবেন। এবং তিনি কিন্তু স্বীকার করেছেন যে অল পার্টির যে মিটিং হয়েছে, কংগ্রেস এবং সহকারে যে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে মিটিং হয়েছে, সেখানে স্বীকার করেছেন যে সেখানে গোয়েন্দা ব্যর্থতা ছিল। কাশ্মীরের মতন একটা জায়গায় আপনার হিউম্যান ইন্টেলিজেন্স থাকবে না এবং আপনার আপনার ওএসআইএনটি থাকবে না, এটা তো বিশ্বাস করা যায় না। এবং এটা ভারত অধ্যুষিত একটা এলাকা, সেই জায়গায় যদি আপনার ধরেন যে কোনো প্রস্তুতি ছিল না, উনি ভালো বলতে পারবেন যে সেনাবাহিনী কাউন্টার টেরোরিজম বাহিনী ছিল না, কিন্তু সেখানে হিউম্যান ইন্টেলিজেন্স ছিল। হিউম্যান ইন্টেলিজেন্স যদি একটা মেসেজ মোবাইল বা ইয়ের মধ্যে দিত, তাহলে 20 মিনিটের মধ্যে ওইখানে রেস্কিউ টিম পৌঁছার কথা বা কাউন্টার টেরোরিস্ট গ্রুপ সেখানে পৌঁছার কথা, সেটা ঘটে নাই। যার মধ্য দিয়ে যেটি হচ্ছে, এই হত্যাকাণ্ডটাকে হতে দেয়া হয়েছে। এই ঘটনাটাকে হতে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববাসীর যে একটা সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ভারতের দিকে ফোকাস করা হয়েছে এবং এন্টি পাকিস্তান একটা রেটরিক সেখানে দাঁড় করবার চেষ্টা করা হয়েছে। এবং সেই জায়গায় কিন্তু ভারতীয় গণমাধ্যম মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন এবং তারা কিন্তু এটাকে আমার সিকিউরিটির ভাষায় বলি হাইব্রিড ওয়ারফেয়ার। সরাসরি আপনি আক্রমণ পাকিস্তানি না করা ছাড়াও আপনি হাইব্রিড ওয়ারফেয়ার, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, ডিসইনফরমেশন ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে রাজনৈতিক, স্ট্র্যাটেজিক বা সামরিক যে অ্যাচিভমেন্ট, সেই গোল কিন্তু আপনি হাসিল করতে পারেন, যেটা রাশিয়া ইউক্রেনে কিন্তু করেছে। 2014 সালে যখন আপনার ক্রাইমিয়া দখল করতে গেছিল, তারা সরাসরি আক্রমণের আগে কিন্তু তারা হাইব্রিড অ্যাটাক চালিয়েছিল, বা যেটাকে কনভেনশনাল ভাষায় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলা হতো, এখন এটাকে আমরা হাইব্রিড ওয়ারফেয়ার বলছি। তো এই জায়গায় কিন্তু আমি মনে করি ভারত অনেকটা সফল হয়েছেন। তার কাউন্টারে পাকিস্তান কিন্তু তার এই মানে ভারতের যে রেটরিক, এই রেটরিকটা কিন্তু
আমরা আসছি। আমরা সেই রেটরিক নিয়েও আমরা আলাপ করব। তো এর মধ্যে আপনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর ইমরান আনসারী। সেটি হচ্ছে যে মোদির রাজনৈতিক ভবিষ্যৎ। তো আমরা কিন্তু এই সেইম স্ট্র্যাটেজিটা দেখেছি নেতানিয়াহু গাজাতেও কিন্তু সে কখনো যুদ্ধ থামাতে চায় না, কারণ নেতানিয়াহুর বিরুদ্ধে করাপশন কেস আছে এবং সে জানে যে যেদিন সে এই যে গাজা ওয়ার বন্ধ হবে তার কিছুদিনের মধ্যেই তাকে নির্বাচন দিতে হবে, এবং নির্বাচন দিলে সে যেরকম অজনপ্রিয় তাকে ক্ষমতাচ্যুত হতে হবে, ক্ষমতাচ্যুত হলে পরেই তার এই করাপশন কেসের গুলোর জন্য তার জেলে যেতে হবে। এই জন্য কিন্তু সে ব্যক্তিগতভাবে কখনো চায় না, তার পার্সোনাল কোনো বেনিফিট নাই, তার সব বেনিফিট হচ্ছে গাজা ওয়ার অনন্তকালের জন্য চালিয়ে যাওয়া। তো মিস্টার মোদির ক্ষেত্রেও সে ধরনের একটি আপনি ইঙ্গিত করেছেন। তো আমি একটু মেজর মোহাম্মদ মহসিনুল করিম আপনার কাছে চলে যাই। সেটি হচ্ছে ডক্টর ইমরান আনসারী যেটা বললেন যে হার্ড কোনো প্রুফ নাই। ইন্ডিয়ান মিডিয়া তারা যে বলিউড এবং ইন্ডিয়ান মিডিয়া যে প্রোপাগান্ডা যে পাকিস্তানি করেছে, পাকিস্তানের সেনাবাহিনী এতে জড়িত ছিল, তারাই মদত করেছে, তারাই এটা ফ্যাসিলিটেট করেছে, এই ধরনের প্রোপাগান্ডা দিয়ে কিন্তু একদম ভরে ফেলেছে। তো আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা আলাপ করলাম সেটা হচ্ছে যে এই হামলা করে ট্যুরিস্টদের উপর হামলা করে লাভটা কি, কাশ্মীরিদের লাভটা কি, বা ওখানে যারা স্বাধীনতা জন্য আন্দোলন করছে সশস্ত্র হোক রাজনৈতিক ভাবে হোক তাদের লাভটা কি? এই টুরিস্ট আসলে পরে তো কাশ্মীরের জন্য ভালো ছিল, যেহেতু তাদের অন্য অন্য খুব বেশি ইন্ডাস্ট্রি নাই, ট্যুরিজম একটা ভালো ইন্ডাস্ট্রি। তো পক্ষান্তরে কি তারা নিজেদের পায়ে নিজে কুড়াল মারলো, নাকি আপনার কাছে মনে হয় এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন? আমরা মিলিটারিতে যেটা দেখি যে কারোর সাথে আমি যুদ্ধ করতে চাচ্ছি, যুদ্ধ করার একটা অজুহাত পাচ্ছি না, আমি বরং একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করলাম। ইন্ডিয়ার কি এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশনের কোনো হিস্ট্রি আছে? হিস্ট্রি, হ্যাঁ, ইন্ডিয়া তো আছে। ইন্ডিয়া আমাদের সাথে তো এটা করলো। এই যদি প্রফেসর ইউনূস আমাদের ক্ষমতায় না থাকতেন তাহলে ওরা যে ধরনের ডিসইনফরমেশন এবং অন্যান্য যে প্রপাগান্ডা চালিয়েছে, তাহলে কোনো একটা প্রিতে কিন্তু তারা বাংলাদেশের মধ্যে ঢুকে যাওয়ার মতন একটা পরিস্থিতি তারা সৃষ্টি করার সব রকমের প্রচেষ্টা করেছে। তো এগুলো তো মোদির বিপক্ষে গেছে, যে শেখ হাসিনাকে শেল্টার দেওয়া এবং বাংলাদেশের এত কিছু করে শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের বিপক্ষে চলে গেছে। তো মোদির তো আর তেমন কিছু নাই। এই কাশ্মীর একটা জায়গা যেখানে সে জোর করে দখল করে 370 বাতিল করে, এবং যেভাবে এখানে কনসেন্ট্রেশন অফ ফোর্স আছে 5 থেকে 6 লাখ, তার মানে ওই একজন সিটিজেনের এগেনস্টে 15 বা 20 জন করে আছে। আর যে জায়গার কথা বলা হয়েছে সেই জায়গায় কিন্তু ট্যুরিস্ট কনসেন্ট্রেশন বেশি হওয়ার কারণে ওইখানে কিন্তু সিসিটিভি পর্যন্ত আছে, এবং ওইখানে যেভাবে ফোর্সেস থাকে স্ট্যান্ড বাই, তাতে কিন্তু এ ধরনের কোনো ঘটনা ঘটার কথা না। এবং এটা কিন্তু প্রথম দিকেই আসছিল যে ওইখান থেকে সিকিউরিটি উইথড্র করা হয়েছে এবং সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এই মতো অবস্থায় করে তারা কি করছে, ঘটনার পরে তারা প্রচার করেছে একজন ভিকটিমকে দিয়ে, যে তারা নাকি মারার সময় জিজ্ঞেস করেছে তুমি হিন্দু না মুসলমান, এবং বেছে বেছে শুধু হিন্দুদের মারা হয়েছে। এই যে একটা ইনফরমেশন প্রথমেই ছাড়াই দিল সারা ইন্ডিয়াতে, এবং এই অনেক জায়গায় কিন্তু মুসলমানদের উপর অনেক রকম অত্যাচার নির্যাতন হয়েছে। এবং যে সমস্ত কেসি ইনফরমেশনের উপরে বলা হচ্ছে যে 3-4 জন এর সাথে জড়িত, সেই 4 জনের পেন্সিল ড্রয়িং একটা পিকচার দিয়ে এদেরকে বাড়িঘর বুলডোজিং করা হয়েছে। তো ওইখান থেকে এখন যেটা বের হচ্ছে যে অ্যাকচুয়ালি যে 23 জনের নাম বের হচ্ছে বা 26 জনের, তার মধ্যে কিন্তু 16 জন হচ্ছে মুসলিম। এখন অ্যাজ অফ নাও আমি এই যে একদম সর্বশেষ খবর যেটা দেখলাম, 16 জন মুসলিম। তাহলে এরা যে বেছে বেছে হিন্দু মারা হয়েছে, এই কথাটা কিন্তু সম্পূর্ণ এই প্রোপাগান্ডাটা তাহলে চালালো কারা বা একদম কেন? ভারতীয় সরকার নিজে করেছে এটা, এবং এটা উনি একটু হাইলাইট করেছেন। কারণ এটা না করলে এই মোদির যে বর্তমান ব্যর্থতা, এই জিনিসগুলো এক্সপোজ হয় না, এবং তারা তখন এই যে অল পার্টি মিটিং করে মোদিকে ম্যান্ডেট দিয়ে দেওয়া হয়েছে যে গো ফর এনিথিং। তো এরকম একটা জিনিস, তারপরে তারা গভর্নমেন্টের অনুমোদন হয়েছে, তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। পাকিস্তান বলতেছে যে প্রয়োজনে আমাদের তো, আর আসলে পাকিস্তান ইন্ডিয়ার যে মিলিটারি ব্যালেন্স, সেখানে তো পাকিস্তান অনেক দুর্বল। তো পাকিস্তান কি করবে? আলটিমেটলি পাকিস্তান নিজের রক্ষার জন্য অ্যাটম বোমা ইউজ করবে। আর অ্যাটম বোম যদি ইউজ করে পাকিস্তান, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে উনি বলেছেনও যে এখানে কিন্তু আর একটা ফ্যাক্টর ইসরায়েল আছে। ইসরায়েল কিন্তু অলরেডি ইন, এবং ইসরায়েল এগুলো পরিকল্পনা দিচ্ছে। এবং এই সমস্ত অপারেশনের আপনি স্টাইলগুলো দেখেন, এই যে বুলডোজিং করা, ভেঙে দেওয়া, মানুষকে এইভাবে অত্যাচার নির্যাতন এবং মেরে ফেলা, এগুলো সবই কিন্তু ইসরায়েলের পরিকল্পনা মোতাবেক হয়। যাই হোক, ইসরায়েল তো ওর একটা, অলরেডি ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে ইন্ডিয়া যদি এরকম যুদ্ধে জড়ায় তাহলে আমরা সাথে আছি। বাট ইয়ের কথা হলো যে আমি কিছুক্ষণ আগেই শুনলাম যে আমেরিকান প্রেসিডেন্ট বলছে না, এটা ওনাদের ব্যাপারে, এরা আমেরিকায় জড়াবে না, এরকম একটা ইয়ে দিয়েছে। তা আমরা তো আসলে যেহেতু কনসার্ন এখানে ইসরায়েল, ইন্ডিয়া, পাকিস্তান, আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক যে পর্যায়ে ডেভেলপের দিকে যাচ্ছিল, ইন্ডিয়ার জন্য এটা থ্রেট ছিল। তো ইন্ডিয়া চাচ্ছে যে এই জিনিসটাকে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, আপনার মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে, আপনি তো নিজে সম্মুখ সমরে অংশগ্রহণ করেছেন,
এবং বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার ফাইটিং হিস্ট্রি খুব রিচ আপনার, এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আপনার ফ্রেন্ডও আবার খুব রিচ। আপনাদের কাছে কি মনে হয় যে ফলস ফ্ল্যাগ অপারেশন এটা মিলিটারির একটা অফকোর্স টেকনিক, মিলিটারি আমরা এটা যদি করতে পারে? কোনো ফোর্স বা কোনো সাইড যদি এরকম কোনো প্ল্যান করে যে আমাদের কোনো পি নাই যে কিভাবে আমরা এখন একটা অফেন্সিভে যাব, তখন কিন্তু এগুলো করা হয়। হুম, এবং এগুলো শুধু আমরা না, এটা আমেরিকা করে। আমেরিকা তো স্টিং অপারেশন করে অনেক কিছুই করে। তো এটা আছে, এটা মিলিটারি স্ট্র্যাটেজিতে এটা আছে, এটা করা যায়। এবং মোদি বা ইন্ডিয়ান গভর্নমেন্টের এখন একটা অবস্থা এরকম যে আমরা এখন যদি পাকিস্তানের সাথে একটা কনফ্লিক্টে যেতে পারি, তাহলে তাদের অনেক রকমের ন্যাশনাল ক্রাইসিসগুলো তারা সাবসাইড করতে পারবে। আর জি, আপনার এই সিচুয়েশনটা যতটুকু আপনি অবজার্ভ করেছেন, এটা একটা ডেভেলপিং স্টোরি। আমরা এখনো জানছি কি হচ্ছে, ডিটেলস আসছে। কিন্তু সো ফার আপনি যতটা অবজারভেশন করেছেন, আপনি কি সার্টেন যেটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন হওয়ার মতোই সিম্পল পরিকল্পিতভাবে মনে এটা হচ্ছে, করা নাকি হয়েছে, হচ্ছে? এটা কোনো ডাউট নেই। এবং এই যে পানি দিব না, এই যে এ করবো সে করবো বলতেছে পাকিস্তান, আর এদের মধ্যে পাকিস্তান বলছে আমরা সিমলা চুক্তি আর আমরা মানবো না। কারণ সিমলা চুক্তিতে কিন্তু কয়েকটা এমন কিছু আর্টিকেল আছে, তো ওরা তো ওই সময় ওদের ওই 93,000 লোক ফেরত নেওয়ার ব্যাপারটা তাদের কাছে মোস্ট প্রায়োরিটি ছিল। বাট কিছু শর্ত ছিল যে আমরা আমাদের মধ্যে কোনো ডিসপিউট থাকলে আমরা আলোচনা করে সমাধান করব। আর হলো যে আমরা পিওকেটা মানে আমাদের যে ইয়েটা লাইন অফ কন্ট্রোল যেটা, সেটা আমরা মেনে চলবো। তো এখন যদি পাকিস্তান বলে যে আমি সিমলা চুক্তি মানি না, তাহলে কিন্তু আর ওই লাইন অফ কন্ট্রোল থাকলো না পাকিস্তানের কাছে। আবার লাইন অফ কন্ট্রোলটা কি জিনিস, মানে যে একটু বলবেন? অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আর কি, যেখানে পাকিস্তান ইন্ডিয়ান ফোর্সেস দখল করে আছে যেতটুকু, তার মাঝখান দিয়ে একটা লাইন, এবং এটা জাতিসংঘ বাহিনী এটা মনিটর করেন। তো এই অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলটা এখন পাকিস্তান যেভাবে বলছে যে আমরা সিমলা চুক্তি মানি না, তার মানে আমরা অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল, মানে বর্ডারটার ফিক্স না, তখন বর্ডার যে কোনো কিছু ওটাকেই হতে মানে পারে। আচ্ছা জি, অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল মানেই হলো যে এইটাই ডিফ্যাক্টো বর্ডার। এখন এটা আমরা বলছি যে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল। এটা হলো যে যখন জি। যখন এই 47 যখন দেশ স্বাধীন হয়, তখন তো আসলে এখানকার মুসলিম জনগোষ্ঠী ছিল মেজরিটি, তারা চাচ্ছিল পাকিস্তানের সাথে যেতে। তো এইটা যখন ওই ওদের রাজা যখন ইন্ডিয়াতে অ্যানেক্সেশন সই করছে, তখন পাকিস্তানি সেনাপ্রধান ছিল এক ব্রিটিশ, সে যুদ্ধ করতে রাজি হয় নাই। তখন তাদের জি, আমরা ওই বিষয়ে যাচ্ছি খুব শীঘ্রই। তো এর মধ্যে আমি একটু ডক্টর ইমরান আনসারী আপনার কাছে চলে যাচ্ছি। মেজর মোয়াজ্জেমুল করিম যেই বিষয়টি উল্লেখ করলেন যে ইসরায়েলের একটা ইনভলভমেন্ট, এবং গত কয়েক বছর আমরা দেখেছি যে মোদী সরকার এবং ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের মধ্যে মাখামাখি। তারা একসাথে সমুদ্র সৈকত দেখতে যাচ্ছেন, ফটো সেশন করে বেড়াচ্ছেন। ইন্ডিয়ার যে ঐতিহাসিক অবস্থান, সেটি কিন্তু প্রো প্যালেস্টাইনিয়ান। সেটি এই মোদী সরকারের আমলে এসে সম্পূর্ণ মুভ করেছে। মনে হচ্ছে তারা প্রো ইসরায়েল, এবং ইসরায়েলের কমিটমেন্ট ইন্ডিয়ার প্রতিও অনেক স্ট্রং এখন। তো আপনার কি মনে হয় যে ইন্ডিয়ান এই ডিফেন্স সিস্টেমে ইসরায়েলের ভূমিকা কতটুকু আসলে? আপনি কি আমাদেরকে বলবেন যে ইসরায়েলকে আমি এই আসলে তাদের আমি আসলে যে পিআর, আমি একটু শেষ করি ইমরান আনসারী, আমার প্রশ্নটা শেষ করি। সেটা হচ্ছে ইসরায়েলের এখন যে পিআর ক্রাইসিস আছে বিশ্বব্যাপী তাদের এই জেনোসাইডের কারণে, তারা কি এখন এই দক্ষিণ এশিয়াতে একটি যুদ্ধ বিগ্রহ করে এই ফোকাসটাও সরিয়ে নিচ্ছে? আপনার অ্যানালাইসিসটা কি? ধন্যবাদ। আমি আসলে মানে খুব ইয়ের সাথে আপনার শ্রদ্ধার সাথে আপনার একটা আর্গুমেন্ট এখানে করেছেন যে এই ইসরায়েল এবং ভারতের সম্পর্কটা খুব মোদী সরকারের আমলে হয়েছে। আমি আসলে দৈনিক মানব জমিনে সম্ভবত ২ বছর আগে একটা লেখা লিখেছিলাম যে ১৯৭১ সালের যুদ্ধে ইসরায়েলের ভূমিকা। সেখানে কিন্তু আমি মোটামুটি একাডেমিক্যালি মানে সেটা আমি ডিসক্লোজ করেছি যে কিভাবে ইসরায়েল ভারতের সাথে সম্পর্কিত। মূলত আপনার আ পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকে যে আমাদের ১৯৪৭ সালে যে আমাদের যে ভাগ হলো, এই ভাগের পর থেকেই ইসরায়েলের সাথে এ ভারতের আপনার সম্পর্কের যাত্রা শুরু হয়। এবং সেটা আপনার খুব চূড়ান্ত পর্যায়ে সেটা উপনীত হয় ১৯৭১ সালের যুদ্ধে। এবং সেটা যে আপনার রয়েট মানে একটু একটু খুলে বলবেন যে ৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইসরায়েল জড়িত ছিল বলে আপনি অফকোর্স বলছেন? আমি কি এটা সেটা বলছিলাম। একটু বলবেন জি, কাইন্ডলি? ৭১ সালের মুক্তিযুদ্ধে আপনার সরাসরি এই সম্পর্ক ৪৮ সালের পর থেকে হয়, কিন্তু সেটা গোপন রাখা হয়। তার কারণ ছিল ভারতের সাথে মধ্যপ্রাচ্যের কিন্তু একটা বিরাট ধরনের বিজনেস ছিল। ভারতের সাথে আপনার মধ্যপ্রাচ্যের একটা
অমুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও এখনো যদি আপনি আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান, দুবাইতে যান, মিডল ইস্টের বিভিন্ন জায়গায় যান, সেখানে দেখবেন ভারতীয়রাই কিন্তু লিড করছে বিভিন্ন। প্রচুর হ্যাঁ, এইটা শ্রমিক কিন্তু এবং এখন তাদের না, এটা কর্মক্ষেত্র। ভারতের সাথে আমাদের নৌপথে, বিশেষ করে মুম্বাই হয়ে আমাদের এই মানে আগে সরাসরি জাহাজের মাধ্যমে কিন্তু এই সম্পর্ক স্থাপিত হয় এবং ব্যবসায়িক একটা সম্পর্ক তৈরি হয়। তো সেই জায়গায় এই ভারত এবং ইসরায়েলের সম্পর্কটাকে গোপন রাখা হতো, সম্পূর্ণ সিক্রেট রাখা হতো, যাতে কোনোভাবে এটা ফ্লাশ হয়ে গেলে মধ্যপ্রাচ্যের সাথে যে ভারতের যে ব্যবসায়িক সম্পর্ক, এটার যাতে ফাটল তৈরি না হয়, এটা খুব সচেতনতার সাথে হয়। এবং 1971 সালের যুদ্ধে আমরা যেটা পাই যে ডোসিয়ারের মধ্যে আর্মি ইন্টেলিজেন্সের বিভিন্ন ডকুমেন্টগুলোকে এখন প্রকাশিত হচ্ছে ভারতের, সেখানে আপনার যে রয়ের যে চিফ ছিলেন মিস্টার কাউ, তিনি যুদ্ধকালীন সময়ে কিন্তু ইসরায়েল সফর করেছেন এবং সেখানে তিনি একটা গ্রুপ নিয়ে গিয়েছেন। সেখানে একটা ছোট্ট গ্রুপকে ট্রেন করানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, এবং একটা গ্রুপকে কাউ ইসরায়েল থেকে নিয়ে এসে কলকাতার কাছাকাছি বাংলাদেশ সীমান্তে ইন্টেলিজেন্স সংগ্রহ করা এবং ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করা এবং গাইড করার ক্ষেত্রে সেটা সংখ্যায় বড় ছিল না। কেউ কেউ বলছেন যে সেখানে 50 জন ছিল বিভিন্ন সময়, কেউ কেউ বলছেন যে প্রথমে 12 জন এসেছিল, আবার কেউ কেউ বলছেন যে প্রথমে 30 জন আসছিল। তো এই সংখ্যাটা 60 থেকে 70, কিন্তু সেখানে ইনভলভমেন্ট ছিল, ইন্টেলিজেন্স ছিল। এবং আমরা সেই তৎপরতা কিন্তু কার্গিল যুদ্ধে আরো বেশি দেখেছি। কার্গিল যুদ্ধে কিন্তু হারার অন্যতম কারণ ছিল যে ইসরায়েলের সহযোগিতা, কারণ তখন এত উঁচুতে, উনি ভালো করে জেনারেল সাহেব বুঝতে পারবেন, আমি আমার অ্যানালিসিসে দেখেছি যে এত উঁচুতে তৎকালীন সময়ে পাকিস্তানের যে কারগিলের যে অবস্থানটা, সেখানে পাকিস্তান সৈন্যরা ছিল উপরের দিকে আর ইন্ডিয়ান সৈন্যরা ছিল নিচের দিকে। সেখানে কোনোভাবেই কোনো এয়ার ডিফেন্স সেখানে হিট করতে পারছিল না। তখন ইসরায়েল সেখানে দুটো তারা বিমান সেখানে নিয়ে আসে এবং সেখানে অত্যাধুনিক ক্যামেরা দিয়ে পাকিস্তানের সেই অবস্থানগুলোকে তারা সেই মনিটর করে। এই মনিটর করার মধ্য দিয়ে সেই জায়গায় স্ট্র্যাটেজি নির্ধারণ করে হামলা করে সেখানে কিন্তু কার্গিল যুদ্ধে বিজয় হয়েছিল। এবং আমরা যেটা দেখেছি একাডেমিক হিসেবে যে কার্গিল যুদ্ধের একটা বড় টার্ন আউট, বিজয়ের মেইন কারণ ছিল হলো ইসরায়েলের সম্পৃক্ততা। তো আমি যেটা আপনাকে বলতে চাই, এখন কিন্তু এই গাজা যুদ্ধে কিন্তু 4 শতাধিক ভারতীয় সৈন্য সরাসরি সম্মুখ যুদ্ধে গাজায় কিন্তু যুদ্ধ করছে। শুধু তাই নয়, আপনার ভারত থেকে অন্তত 4টি জাহাজে করে বিভিন্ন ধরনের আপনার মিসাইল এবং ইউএভি যেটাকে বলা হয়, সেগুলো কিন্তু ভারত থেকে সরবরাহ করা হচ্ছে। এখন কিন্তু জিনিসটা প্রকাশিত হয়েছে এজন্য যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এখন আর এটাকে বিবেচনায় নেয় না যে ভারত ইসরায়েলের সাথে সম্পর্ক করলো, আমরা তাদেরকে কিছু বলবো না। যার কারণে ভারত এটা অনেকটা প্রকাশ্যেই করছে। তা আপনি যে জিনিসটা বলেছেন যে এখানে এক ডিলে অনেক পাখিকে মারা হচ্ছে। আচ্ছা, আপনি আপনি এটার আগে আমি আমার বক্তব্যটাকে একটু ডিফেন্ড করি আরকি। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেছেন। তো ইসরায়েলের সাথে ভারতের যে সম্পর্কটা আপনি এবং যেতগুলো অবস্থা ব্যাখ্যা করেছেন, সবগুলো কিন্তু কোয়াইট এবং সিক্রেট ছিল যে 71 সালে ইসরায়েলের ইনভলভমেন্ট কয়জন জানি আমরা? অনেকেই কিন্তু জানি না, এটা প্রকাশ্যেও আসেনি। তো প্রকাশ্যে যেই সম্পর্কটা ছিল, যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। 1947 সালে যখন প্যালেস্টাইন ভাগ হয়ে ইসরায়েল হয় এবং ইউএনএ তে যেই ভোট হয় জেনারেল অ্যাসেম্বলিতে, ইন্ডিয়া কিন্তু ইসরায়েলের বিপক্ষে, এই পার্টিশন অফ প্যালেস্টাইনের বিপক্ষে ভোট দিয়েছে। তারপরে ইন্ডিয়া হচ্ছে নন আরব কান্ট্রিগুলোর মধ্যে ফার্স্ট কান্ট্রি যারা পিএলও কে রিকগনাইজ করেছে, যারা স্টেট অফ প্যালেস্টাইনকে রিকগনাইজ করেছে ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রি হিসাবে। এবং ইন্ডিয়া কিন্তু ইসরায়েলের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক, আমি অপ্রকাশ্যগুলো বলছি না, এগুলো তো আসে না, মানে প্রকাশ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক 1992 এর আগে ছিল না। 92 সালে প্রথম ডিপ্লোম্যাটিক রিলেশন তারা স্টাবলিশ করেছে। এই কারণে আমি বলছি যে ইন্ডিয়ার যে হিস্ট্রিক যে সাপোর্ট, সেটা কিন্তু প্যালেস্টাইনের পক্ষে ছিল। এই মোদি সরকার আসার পরে খুব নগ্নভাবে তারা প্যালেস্টাইনের সাইড থেকে, যেমন হচ্ছে যে গাজাতে সিসফায়ারের যেই ভোট হয় 2023 সালে, ইন্ডিয়া তার বিপক্ষে ভোট দেয়, তারা সিসফায়ার চায় না, মানে ইসরায়েলের পক্ষে। এই ধরনের নগ্ন সমর্থন, প্রকাশ্য সমর্থন কিন্তু মোদির আমলে শুরু হয়েছে। জি, আপনি জি, থ্যাংক ইউ, আপনি ভালোভাবে তুলেছেন। আমি আমার ওই কলামটার কথা তো আর সবগুলো বলতে পারি নাই। ভারতের সাথে ইসরায়েলের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা রাজনৈতিক সম্পর্কের আগে সামরিক সম্পর্ক হয়েছিল, যার কারণে আমরা রাজনৈতিকভাবে যে ডিসিশনগুলো দেখতাম সেগুলো মনে হচ্ছে যে ইসরায়েলের পক্ষে, কিন্তু
47 সালের পর থেকে সামরিক বাহিনীর সাথে সামরিক বাহিনীর সম্পর্ক কিন্তু তৈরি হয়েছিল। তো আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো যে ইসরায়েলের দক্ষিণ এশিয়ায় উপস্থিতি আমাদের এই নেইবারিং কান্ট্রিগুলোর জাতীয় নিরাপত্তার জন্য কতটুকু হুমকি, এটা একটা বিরাট আলোচনার বিষয় হতে পারে। তো আরেকটি বিষয় হচ্ছে যেটা আমি আপনাকে বলতে চাই যে মোদির যে রাজনৈতিক দল সেটা একটা হিন্দুত্ববাদী রাজনৈতিক দল, যার মেইন ফিলোসফার হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার। জি, আপনি কিন্তু বলছিলেন যে আমার সেকেন্ড প্রশ্নটার জবাব আপনি শুরু করেছিলেন, আমি আপনাকে ইন্টারাপ্ট করেছি, সরি। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এই দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার বিষয়টা নিয়ে আপনি একটু বলতে চাচ্ছিলেন, আপনি কি ওটাও বলতে চান? জি যে এই জি জি আমি 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 আসতেছি। আমি কথাটা যেটা শুরু করেছিলাম, দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার তো এটা স্বাভাবিক, যেহেতু এখন রাজনৈতিক এবং সামরিকভাবে উভয় দিকে ভারত এবং ইসরায়েল খুবই বন্ধুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। যেখানে মেজর মহসিনুল করিম কিন্তু বলেছেন যুক্তরাষ্ট্র যেখানে বলছে যে সেখানে আমরা ইনভলভ হব না। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এখন ইন্দো প্যাসিফিক ফরেন পলিসি যেহেতু নিয়েছে, তার মেইন উদ্দেশ্য হচ্ছে চায়নাকে ট্যাকেল করা। এই চায়নাকে ট্যাকেল করার যে অ্যালায়েন্স হিসেবে তারা প্রধান হিসেবে কিন্তু ভারতকে বেছে নিয়েছে। সেই জায়গায়ও যুক্তরাষ্ট্র কিন্তু কোনো পক্ষকে কিন্তু এখন সমর্থন করছে না অফিসিয়ালি, এবং আমি যতদূর জানি আনঅফিসিয়ালি তারা একটা নিউট্রালিটির, এবং আমার কাছে মনে হয় যে এই যুদ্ধ থামানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটা মিডিয়েটরের ভূমিকাও যেতে পারে, যে অবস্থান আমি যতটুকু বুঝি। তো আপনি যেটা বলছেন যে ইয়েস, মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিসটা, এটা তো মার্কিন দুনিয়া বলেন পশ্চিমা দুনিয়া আগে সাদা চামড়ার লোকেরা একমাত্র সিএনএন এবং ফক্স এবং বড় মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট ছিল। এখন বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনাগুলো চলে আসছে, মার্কিন জনমনে কিন্তু এক ধরনের সিম্পিতি তৈরি হচ্ছে। এখন এটাকে কিভাবে ডাইভার্ট করা যায়, এটা তো চেষ্টা করবেই। এটা তো এটার অংশ হিসাবে মানে মানে স্ট্যাটিস্টিক্যালি আমেরিকানরা কিন্তু প্রো ইসরায়েল বা ইসরায়েলকে, স্টেট অফ ইসরায়েলের প্রতি তাদের সমর্থন 90% এর বেশি ছিল। রিসেন্ট পোলগুলোতে দেখা গেছে এটা একটা স্প্লিট 50-50, বরং ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে সেটি 70-30, 70% প্যালেস্টাইনিয়ানদেরকে পছন্দ করে। আপনারা দেখেছেন কলম্বিয়া ইউনিভার্সিটি সহ সবগুলো ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা কিভাবে বেরিয়ে এসেছে, 30% প্রো ইসরায়েল। তো এই যে ইমেজ সংকট, আপনার কি মনে হয় যে ইসরায়েল সিঙ্গেল আউট হওয়া, তারা মানবতা বিরোধী কাজকর্ম করা, তাকে একটা ডাইভার্ট করে এখন এই এটা এশিয়ার দিকে, সাউথ ওইভাবে এশিয়ার দিকে নিয়ে সরাসরি আসছে? বলা যায় না যে এটার জন্য এটার জন্য আরো প্রুফ দরকার আর কি। এজ এ একাডেমিশিয়ান হিসাবে আমি সাদা মাথায় মানে অ্যানালাইসিস করে দেওয়াটা একটু কঠিন, বাট এটা থেকে তো ইসরায়েল একটা সুযোগ নিবেই এটাকে ডাইভার্ট করার জন্য, এটা নিঃসন্দেহে বলা যায়। তা আমি যেই আলোচনাটা শুরু করেছিলাম যে কেন আপনি বলেছিলেন যে মোদি গভর্নমেন্টের সময় কেন ইসরায়েলের সাথে সম্পর্ক, ইডিওলজিক্যাল অ্যালাইনমেন্ট এটাকে বলে। মোদির আমি বলতে শুরু করেছিলাম যে একটা হিন্দুত্ববাদী যে আইডিওলজির ভিত্তিতে আরএসএস গঠিত হয়েছে, যেটার মূল লক্ষ্য হচ্ছে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশের যে মিয়ানমার সীমান্ত পর্যন্ত একটি এক দেশ, এক ভাষা, এক সংস্কৃতি, যার মেইন লক্ষ্য হচ্ছে হিন্দুইজম। এইটা প্রতিষ্ঠিত করবার জন্য আরএসএস এর প্রতিষ্ঠা হয়েছে। আরএসএস এর রাজনৈতিক শাখা হচ্ছে বিজেপি, যারা একটা আল্ট্রা ন্যাশনালিজম, একটা উগ্রবাদী আপনার আদর্শে বিশ্বাসী। ঠিক মানে এই যে আপনি বলেন আফগানিস্তান থেকে বাংলাদেশ বা বার্মা পর্যন্ত একটি হিন্দু রাষ্ট্র বা একটি ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র, এই জন্যই কি ওরা কয়দিন পর পর মসজিদের নিচে মন্দিরের অবস্থান খুঁজে পায়নি? আমি আসলে এটা একটা বিশাল আলোচনা যে ইমার্জেন্স অফ হিন্দুত্ব। আমার মাস্টার্সের মেইন টপিক ছিল যে ইমার্জেন্স অফ হিন্দুত্ব। আমার আসলে হিন্দুত্ববাদ নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে, আমি এই প্রসঙ্গে আচ্ছা, আসছিও বটে। আমি এই কথাটা শেষ করি যে কেন আর কেন ইসরায়েলের সাথে আপনার এই মোদির যে সম্পর্কটার উত্তরণ ঘটছে বা তার পার্টি, তার কারণ হচ্ছে জায়নবাদও কিন্তু একটা আল্ট্রা ন্যাশনালিস্ট একটা আইডিওলজি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র দেখেছেন যে অনেক ইহুদিরাও কিন্তু এই যুদ্ধের রেভাইরা কিন্তু এই যুদ্ধের বিরোধিতা করছে, যারা প্রকৃতপক্ষে ধার্মিক, কিন্তু যারা একটা আল্ট্রা ন্যাশনালিস্ট আইডিওলজিতে বিশ্বাস করে তারা কিন্তু এই যুদ্ধকে সমর্থন করছে। তো দুই আল্ট্রা ন্যাশনালিস্ট আইডিওলজি এখানে একসাথে হয়েছে। সুতরাং আপনার এদের কাছে মানবিকতা, তাদের কাছে মানুষের মৌলিক অধিকার, মানুষের সেলফ ডিটারমিনেশন রাইট, এগুলা কিন্তু ধুলায় মিশে যাবে।
এজন্য আমি কখনোই আল্ট্রা ন্যাশনালিস্ট লোককে পছন্দ করি না, কারণ একটা আল্ট্রা ন্যাশনালিস্ট মানে উগ্র জাতীয়তাবাদী মানসিকতা কেবল ধ্বংসই আনে, কেবল একটা মানবতাকে আপনার পদদলিতই করে, কেবল যুদ্ধের দামামায়কেই কিন্তু বাদিয়ে দেয়। এবং উনি মেজর মসিনুল্লাহ হাকিম খুব শর্টভাবে বলেছেন যে এই সেম স্ট্র্যাটেজিটা তারা আপনার কাশ্মীরে প্রয়োগ করছে, যেভাবে আপরুটেড করা হয়েছে গাজাতে মুসলমানদেরকে, ঠিক সেইভাবে কাশ্মীরে তারা আপরুটেড করতে চাচ্ছে মুসলমানদেরকে। ওরা কিন্তু এখন রাগডাক করছে না, যেমন কলকাতাতে যে বিজেপি এর প্রধান আছেন শুভেন্দু সম্ভবত ওনার নাম, উনি কিন্তু প্রকাশ্যে জনসভায় মাইকের সামনে বলছেন যে আমরা কাশ্মীরে গাজা জি করব। yes. তো ওরা কিন্তু এই এটা ধরনের এটা বক্তব্য এই জন্য বলতে পারছে যে এটা আপনাকে সইয়ে নিচ্ছে, আপনি সয়ে যাচ্ছেন। যেমন গাজার বিষয়টা সয়ে গেছে আরব বিশ্ব, এখন কাশ্মীরের বিষয়টাও পৃথিবীবাসী সয়ে যাবে। এখন আপনি সয়ে যাবেন কি যাবেন না, এটা আপনার স্ট্র্যাটেজির উপর নির্ধারণ প্রশ্ন। করবে। আমি ধন্যবাদ বেশি আপনাকে বলে মেজর। ফেলেছি, মহসিনুল করিম। না, ধন্যবাদ মেজর মোহাম্মদ মহসিনুল করিম। আপনার কাছে আমি একটু জানতে চাই আর কি, ফার্স্ট অফ অল আপনার কোনো রিমার্ক আছে কিনা এই সোফার ডক্টর ইমরান আনসারী যেটা বললেন, আর একই সাথে যদি আপনি আমাদেরকে বলতেন, আপনি আপনার আগের প্রশ্নের জবাবে বলেছেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে মিলিটারিলি ইন্ডিয়া অনেক শক্তিশালী, আপনি এটা উল্লেখ করেছেন। তো আপনি কি এই যে বর্তমান যে পরিস্থিতি, এটা কি কোনো এসকেলেশন দেখেন? এটা কি একটি সামরিক যুদ্ধের মধ্যে, অল আউট ওয়ারের মধ্যে চলে যেতে পারে বলে আপনি মনে করেন, নাকি পরে ইন্ডিয়া, আপনি যে আগের প্রশ্নে যেটা বলেছেন যে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে, এক হচ্ছে তাদেরকে লাইসেন্স দিল, তারা কাশ্মীরিদের প্রতি এখন যা ইচ্ছা তা করতে পারবে, পাকিস্তানের প্রতি যা ইচ্ছা তা করতে পারবে, মধ্যে সে লাইসেন্সটা সে পেয়ে গেছে। নাম্বার 2, ইন্ডিয়া কিন্তু অলরেডি কিছু চুক্তি বাতিল করছে, যেমন হচ্ছে যে তাদের যেই শেয়ার্ড ওয়াটার সোর্সেস ছিল, রিভার গুলো ছিল, তারা কিন্তু অলরেডি বলেছে যে এই চুক্তি বাতিল, রিভারের চুক্তি বাতিল, আমরা আমাদের এই পানিগুলো পাকিস্তানে যেতে দিব না। তো ওই পাকিস্তানে বলতে কি ওই নেইবরিং অপর সাইড অফ কাশ্মীরই তো, তাই না? তো ওইখান দিয়েই তো পানিটা আগে যেত, এবং ওইটা যদি না যায় এখন, তাহলে পরে কিন্তু পাকিস্তানের ওই অঞ্চলের অর্থনীতি, কৃষি মারাত্মক বাধার সম্মুখীন হবে। ইন্ডিয়ার এই পানি আগ্রাসন যেটা তারা এখন কাশ্মীরের জন্য বলছে, পাকিস্তানের জন্য বলছে, এটা কিন্তু নতুন না। আমরা বাংলাদেশে ইন্ডিয়ার পানি আগ্রাসন দেখেছি, আমরা তিস্তা বাঁধ দেখেছি, আমরা ফারাক্কা বাঁধ দেখেছি। তো আপনার কি মনে হয় যে, ফার্স্ট অফ অল আমার কোয়েশ্চেনটা আবার এটাই, যে আপনি কি অল আউট সামরিক ওয়ারের সম্ভাবনা দেখেন এই সিচুয়েশনে, নাকি ইন্ডিয়া এই ধরনের একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে এই পানিগুলো সুবিধা থেকে বাদ দিয়ে দেয়া, এটাও একটা যুদ্ধের অংশ না বলে? না, এবার তো আসলে দেখেন এই কিছুদিন 2020 সালে যেরকম যুদ্ধ হয়েছে ওদের, সেই সময় তারা ওই যে সার্জিক্যাল স্ট্রাইক করলো, অনেক কিছু করছে, কিন্তু ওই সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু একদম বিনা হিসাবে আসতে পারে নাই। পাকিস্তানি ওয়াজ সো রেডি যে সেই সময় কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের একটা বিমান তারা ফেলে দিয়েছিল, একজন পাইলটকে তারা ধরেছিল, এবং ওই সময় তারা কিন্তু চিন্তা করে না যে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। এখন তো এত বছর পরে সার্জিক্যাল স্ট্রাইক টাইপ কোনো অপারেশন ইন্ডিয়া করতে গেলে মাঠে মারা যাবে। তো ইন্ডিয়া যেটা পানির যুদ্ধ যেটা করেছে, এটা কিন্তু তারা আলটিমেটলি ডিফেন্ড করতে পারবে না, কারণ এটা ইন্ডিয়ার বাংলাদেশের চুক্তি না, ইন্ডিয়ার পাকিস্তানের চুক্তি না। এই চুক্তির সাথে সেই সময়ের বড় বড় রাষ্ট্র ছিল, ওয়ার্ল্ড ব্যাংক ছিল, ইচ্ছা করলে সে ক্ষেত্রে বের হতে পারবে না। আর পাহাড়ি একটা নদীকে আটকানো যায় না, কারণ পাহাড়ের নদীগুলো থাকে সংকীর্ণ এবং এখান থেকে খুব দ্রুত পানি বের হয়। তো এই পানিটা কেউ আটকালে সেই পানি রিজার্ভারও ওদের নাই, এগুলো হচ্ছে পাহাড়ি নদী। তো এইটা আলটিমেটলি রাখতে পারবে না। কিন্তু এখানে যেটা আপনার একটা আমি একটু বলি যে ইন্ডিয়া কেন সেই সময় ইসরায়েলকে সাপোর্ট করে নাই। ইন্ডিয়া কিন্তু নন অ্যালাইন মুভমেন্টের কিন্তু একটা উদ্যোক্তা ছিল সেই সময়। এই নেহেরু, তারপরে মার্শাল টিটো, এরা সবাই মিলেই কিন্তু ওনারা এটা সারা পৃথিবীতে ওরা দেখাতো আমরা একটা নন অ্যালাইন একটা মুভমেন্টের মধ্যে আছি। মিস্টার গান্ধীও এই কনসেপ্টটা তার ছিল। তো ওই সময় কিন্তু তাদের রাষ্ট্রীয় যে চরিত্র, সেই চরিত্রটাতে ডিকটেট করেছে যে আমরা এটা করব। আর এখন ওই যে উনি যেটা বলেছেন যে হ্যাঁ, মোদী সরকারের কারণে এখন তারা তাদের চরিত্র বদলায় ইসরায়েলের মতো হয়ে গেছে। আর এখন যেটা অল আউট যুদ্ধের কথা বলেন, অল আউট যুদ্ধ ইসরায়েল বাঁধাবে। কারণ আপনি দেখেন ইরানের সাথে কেন এরকম সমস্যা বাঁধবে, এটা আমি শিওর না, কিন্তু বাঁধাবে ইসরায়েল। এটা কেন করবে সেটা বলি একটু। ইরানের সাথে কেন তাদের এরকম, যে ইরানের একটা যদি আক্রমণ থেকে বাঁচতে চায় তার অ্যাটম বোম লাগবে, আর ইরানে যদি অ্যাটম বোম থাকে তাহলে ইসরায়েল হলো সবচেয়ে বড় ভিকটিম হবে তারপরে। তো এইটা যাতে না হইতে পারে, এটা নিয়ে এই যে এত বছর ধরে তার উপরে স্যাংশন এবং সব রকমের করতেছে আমেরিকা। এখন
একটা মুসলিম কান্ট্রির কাছে অ্যাটম বোম হবে? ইরাক কেন এত বড় একটা আক্রমণের সম্মুখীন হলো? ওর ইরাকের অ্যাটমিক এনার্জি যে প্ল্যান্ট ছিল ভেঙে দিল ইসরায়েল। মানে মুসলিমদের হাতে অ্যাটম বোম থাকা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় থ্রেট। কারণ একজন মুসলমান কান্ট্রি যদি কোথাও বোম ফেলে, দেখেন কোথায় আমেরিকার বোম পড়ছে এশিয়ায়, ওরা কিন্তু ইউরোপে ফেলবে না। এখন একটা চান্স যদি যুদ্ধ হয়, অ্যাটমিক একটা যুদ্ধ হয়, যে এশিয়াতে হবে, ওদের কি? এবং সেটা হলে কি হবে, পাকিস্তান যে একটা থ্রেট হিসাবে, এই বোমটা যে ইসরায়েলে ব্যবহার হবে না এটা কিন্তু শিওর না। একমাত্র মুসলিম কান্ট্রি যাদের অ্যাটমিক বোম আছে এটা একদম রিকগনাইজ, প্রাইম তাই তো? টার্গেট। এবং সেটা পাকিস্তানের ব্যাপারে ওরা এখনো ওইভাবে বলে না, কিন্তু ভিতরে ভিতরে তার পরিকল্পনা ইন্ডিয়াকে ব্যবহার করবে যে পাকিস্তানের সবগুলো অ্যাটমিক যে বোম এবং তার সেন্টারগুলো আছে এগুলো ধ্বংস করো। তো এটা ধ্বংস করতে চাইলে তো একটা যুদ্ধ লাগবে, এবং সেই যুদ্ধে পাকিস্তান যদিও বলে যে যুদ্ধ আমরা আগে ব্যবহার করব, ওইখানেও কিন্তু এবারের মতন একটা ঘটনা আগে ঘটাবে ওরা। ওরা নিজেরাই নিজের জায়গায় বোম ফেলে বলবে যে পাকিস্তান ফেলছে, তারপর তারা যুদ্ধ লাগবে। পাকিস্তান টের পাওয়ার আগে মানে আরেকটা ফলস ফ্ল্যাগ এইরকম একটা অপারেশন। আমি এটা আমি সিরিয়াসলি ইয়ে করি যে ইসরায়েল যেহেতু এর পিছনে আছে, ইসরায়েল চাইবে যে পাকিস্তানের কোনো অ্যাটম বোম যেন না থাকে, এবং প্রয়োজনে ইন্ডিয়ার মধ্যে নিজেরাই একটা বোম ফেলবে, ফেলে বলবে যারা পাকিস্তান ফেলছে ওকে অল আউট যাও, সব বোম ধ্বংস করো। এরকম একটা চান্স আমি মনে করি আছে, কিন্তু আদারওয়াইজ কোনো হিসাবেই আণবিক যুদ্ধ লেগে যাবে এটা কিন্তু ধারণা করা যায় না, কারণ এটা সবাই চাইবে এটা অ্যাভয়েড করার জন্য। এবং সেরকম কিছু হইলে ডেফিনেটলি আমরাও কিন্তু এফেক্টেড হতে পারে। পাকিস্তান যদি বোম ফেলে তো কলকাতাও ফেলতে পারে, নর্থ ইস্টার্ন প্রভিন্সে কোথাও ফেলতে পারে। তো যেখানে পড়ুক আলটিমেটলি কিন্তু আমরা এফেক্টেড হব। আর এই যে একটা ঘটনা ঘটতেছে পাকিস্তানে, কিন্তু দেখেন ইন্ডিয়া যদি অল আউট একটা যুদ্ধে যায় তাহলে কিন্তু তারা আমাদের বর্ডারেও কিন্তু আমাদেরকে এনগেজ করবে, এবং সেখানে কিন্তু আমরাও একটা হোস্টালিটির মধ্যে পড়বো। এবং সেই ক্ষেত্রে তারা তাদের যে সমস্ত রিজার্ভ ফোর্স যারা আছে এগুলো নিয়ে এসে আমাদের সাথে তাদের এই যে হাসিনা গভর্নমেন্টকে ফেরত নিয়ে আসা, তাকে রিইনস্টেট করা, এগুলো কিন্তু তাদের একটা মাস্টার প্ল্যানে আছে, যেভাবেই হোক জোর করে হলেও করবে। কারণ তারা বাংলাদেশকে নিয়ে যে নিশ্চিন্ত অবস্থায় ছিল, এটা তো সম্পূর্ণ একটা অনিশ্চয়তার মধ্যে আছে। প্রফেসর ইউনূসকে কিছু করতে পারছে না বিকজ ওনার ইন্টারন্যাশনাল ইমেজের কারণে, কিন্তু ইন্ডিয়া কিন্তু ছাড়ার পাত্র না, এবং ইন্ডিয়া বসেও নাই। তা আমি এই যা চলছে এখন এর সাথে কিন্তু আমি বাংলাদেশ সেক্টরে যে কিছু একটা হতেও পারে এটা কিন্তু আমি মানে দৃঢ়ভাবে একটা সন্দেহ পোষণ করি, এবং এটার একটা চান্স আছে। আমি জি একটু যোগ করব জি শোয়েব ভাই ওনার সাথে। জি শিওর, উনি গো হেড। খুব ভালোভাবে বলেছেন। আপনি তো আশঙ্কা করছেন ভারতীয় পত্রিকাগুলো এই ঘটনার সাথে বাংলাদেশকে লিঙ্ক করছেন, যে এই ঘটনা গাজার সাথে, গাজায় প্রচুর পরিমাণ বাংলাদেশি যাচ্ছে, যোদ্ধা যাচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে, এবং গাজা এবং এবং কাশ্মীর থেকেও প্রচুর পরিমাণ যাচ্ছে গাজাতে। এই দুই গ্রুপ মিলে সেখানে সেই ঘটনাটা ঘটিয়েছে, এবং এ ধরনের একটা প্রোপাগান্ডা ওরা অলরেডি কিন্তু ওরা তৈরি স্টার্ট করেছে বাংলাদেশকে সেখানে তারা, কোথায় কাশ্মীর কোথায় বাংলাদেশ, বাংলাদেশকে এখানে তারা একটা মানে প্রোফাইলের মাধ্যমে মিলিয়ে হ্যাঁ ফেলেছে আর কি। ফেলেছে। এবং এটা ভারতের লোকেরা কিন্তু বিশ্বাস করা শুরু করবে যে এটা হতে পারে যে কাশ্মীর থেকেও গিয়েছে, বাংলাদেশ থেকেও সৈন্য গিয়েছে, তারা একটা যৌথ একটা পরিকল্পনার মাধ্যমে ভারতে সেই আক্রমণটা চালিয়েছে। মানে নিশানাটা কিন্তু আপনি ভালোই বলছেন যে এটা নিশানাটা পাকিস্তান নয়, এটা নিশানা কিন্তু বাংলাদেশ। আমি এই ঘটনার সাথে আরেকটি জিনিস মনে করি যে কাশ্মীরের এই ঘটনাটা যে ঘটলো, আপনি হয়তো জেনে থাকবেন যে যখন ভারত প্রথম অ্যাটমিক এনার্জির পরীক্ষাটা চালালো, এটা কিভাবে আমেরিকার দৃষ্টিকে আড়াল করা যায় এটার কিন্তু সব তথ্য কিন্তু বেরিয়েছে। যে তখন তারা একটা ফলস ফ্ল্যাগ, একটা ভারত পাকিস্তান যুদ্ধান্তে একটা মনোভাব করলো। ভারত তাদের আপনার বিভিন্ন ধরনের ট্রুপ, বিভিন্ন ধরনের এয়ার ফ্লাইট সেখানে মোতায়েন করলো। তখন আমেরিকার স্যাটেলাইটের ফোকাসটা কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে গেল। এই ফাঁকে কিন্তু তারা অ্যাটমিক এনার্জিটা খুব তাড়াতাড়ি তারা এটাকে অ্যাসেম্বল করলো, করে সেই পরীক্ষাটা চালিয়েছিল। আমার কাছে কেন জানি মনে হয় যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশে এসে কয়েকটি চুক্তি করার কথা, এবং সেই জিনিসটা কিন্তু আপনারা জানেন যে যেহেতু 5ই আগস্টের পরের সরকার, সেহেতু এটা স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাথে বা চীনের সাথে সম্পর্ক একটা উন্নতির দিকে যাবে, বা একটা ডেডলক সিচুয়েশন ছিল পাকিস্তান। এবং 5ই আগস্টের পরে 1 বছরেরও কম সময়ে 6 মাসের মধ্যে ডক্টর ইউনূস অ্যাটলিস্ট 2 বার পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করেছেন,
পাকিস্তানের পররাষ্ট্র সচিব কিছুদিন আগে বাংলাদেশে অফিসিয়াল মিটিং করে গিয়েছেন। এই ধরনের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক তৈরি হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, ইন্ডিয়া কি এটাকে ভালোভাবে দেখবে? আমার তো না, মনে হয়। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই যে সফরটা বাধাগ্রস্ত হলো, কেন হলো? ওই ঘটনার কারণে হয়েছে। এখন পাকিস্তান কিন্তু যতই থাকুক, সে তার ফোকাস কিন্তু ভারতকে কিভাবে কাউন্টার করা। সে আর বাংলাদেশের সাথে যে সম্পর্কগুলা, চুক্তিগুলো করা, এটা কিন্তু খানিক সময়ের জন্য হলো বাধাগ্রস্ত হলো। আমি মনে করি এটা কিন্তু এক ঢিলে অনেকগুলো পাখিকে তারা কিন্তু মারতে পেরেছেন। একটা যেমন ভারতের মধ্যে একটা ন্যাশনাল ইন্টিগ্রেশনের একটা অভাব ছিল। এই ঘটনার মধ্যে দিয়ে তারা কিন্তু একটা অল পার্টি মিটিং করে একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন, একটা ন্যাশনাল কনসেনসাসের মধ্যে এসেছেন। সমালোচনা করেছেন মমতা ব্যানার্জি বা বিরোধী দলের লোকেরা যে সেখানে সিকিউরিটির ঘাটতি ছিল, কিন্তু তারা কিন্তু এক জায়গায় এসেছেন যে জাতীয় ইস্যুতে আমরা এক। এই জায়গাটা তারা পূরণ করতে পারলেন। ইমিডিয়েটলি আমি দেখছি যে পাকিস্তানের সাথে যাতে বাংলাদেশের একটা সম্পর্ক না হয়, সেই জায়গাটাও কিন্তু বাধাগ্রস্ত হলো, কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তার সফরকে ক্যান্সেল করেছেন, আমি যতটুকু জানি। তো এই বাস্তবতায় কিন্তু আমাদের মানে আমরা কিন্তু এই ঘটনায় এঙ্গেজ হয়ে যাচ্ছি আর কি। বাংলাদেশ কিন্তু আমরা এই ঘটনার সাথে আমাদের ইম্প্যাক্ট কিন্তু থেকেই যাচ্ছে আর কি। জি, 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 জি। না, এখানে কিন্তু আমি এখানে কিন্তু এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে, এবং এখানে একটা তদন্তের কথা বলা হচ্ছে। পাকিস্তানি প্রাইম মিনিস্টার নিজে উপযাজক হয়ে বলছে এই তদন্তে হোক, এবং আমি আমার লোক এখানে থাকবে, আমি প্রস্তাব দিলাম। তো এই যে তদন্ত হলে ওই যে ফলস ফ্রন্ট ক্রিয়েট করে যে একটা অন্যদিকে কিছু করা, এটা তো যুদ্ধের একটা বড় কৌশল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেকগুলো হয়েছে এরকম, যে একদিকে মনে হচ্ছে যুদ্ধর একটা প্রস্তুতি চলতেছে, অথচ যুদ্ধ আর একদিকে হয়েছে। তো এই কারণেই জি, মানে মানুষের এটা মানে অ্যাটেনশনটাকে অন্যদিকে ডাইভার্ট করে আসল কাজটা পরে হবে। তো আমরা যে ইন্ডিয়ার একটা টার্গেট, এইখানে যে আমাদেরকে একদম হাত থেকে ফসকে বের হয়ে গেছি, আমাদের ওইটা কিন্তু মাথায় না রাখলেই বিপদ। এবং ওই রকম একটা চান্স কিন্তু এই যে জি। একটা আমি আ আ আমি আমি আপনার এই প্রসঙ্গে মেজর মোহাম্মদ মোহাসিনুল করিম, আমি আপনাকে এই প্রসঙ্গে কথা বলতে দিচ্ছি। একটা প্রশ্ন আপনাকে জুড়ে দেই। এটার সাথে আপনি একটু যদি কাইন্ডলি রেসপন্স করেন। সেটি হচ্ছে যে আম আ ইন্ডিয়া যেমন কয়দিন পর, পর তাদের এখানে কোনো হামলা ঘটলেই সেটাকে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে যে পাকিস্তানের প্যাট্রোনাইজ পেয়ে তাদের সন্ত্রাসী গোষ্ঠী তাদের ভাষ্যমতে আক্রমণ করেছে। পাকিস্তানও কিন্তু এবং এটা রিয়েলিটি যে পাকিস্তানে এখন যে বেলুচিস্তানে অশান্তি চলছে, বেলুচিস্তান সেপারেটিস্ট যারা আছেন, যারা বিচ্ছিন্নতাবাদী আছেন, যারা বেলুচিস্তানকে আলাদা একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চান, পাকিস্তানের পূর্ণ আঙ্গুলি নির্দেশ কিন্তু ইন্ডিয়ার দিকে, যে ইন্ডিয়া এটাকে প্যাট্রোনাইজ করছে, ইন্ডিয়া এদেরকে মদদ দিচ্ছে, ইন্ডিয়া এদেরকে ইন্টেলেকচুয়াল সহ সব ধরনের সহযোগিতা করছে। এবং ইন্ডিয়ার কিন্তু এই ধরনের অতীত আছে। যেমন আপনি যদি বাংলাদেশের ৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনাটাই দেখেন, অনেকেই কিন্তু বলবেন, অনেকে ডিসএগ্রি করবেন, এবং আমাদের এই ফোরামটা হচ্ছে সব ধরনের মত শোনার ফোরাম। তো এক ধরনের মতামত কিন্তু এমন যে ইন্ডিয়া এটাকে অনেক বেশি ইনস্টিগেট করেছে। ৭১ সাল শুরু হয়েছে ৭১ সালে না, অনেক আগে থেকেই শুরু হয়েছে। এবং ইন্ডিয়া তারা আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে এবং অনেক কিছু অ্যানার্কি তৈরি করে ৭১ সাল ঘটিয়েছেন। এ ধরনের একটি ন্যারেটিভও কিন্তু প্রচলিত আছে। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই বেলুচিস্তানে যে অশান্তি বা বেলুচিস্তান স্বাধীন হতে চায়, আম এটা কি ইন্ডিয়া প্যাট্রোনাইজ করে আপনার মনে হয়? বা এটা কি ইন্ডিয়া বাংলাদেশের সাথে আগে যেটা করেছে, এখন যেটা করতে চায়, পাকিস্তানকে আরো দুর্বল করা যায় কিনা? এই প্রশ্নটার সাথে আপনি যেটা বলতে চাচ্ছিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি না, একটু এটা তো আজকে থেকে না, তো অনেকদিন থেকেই এই যে আন্দোলনটা দানা বাঁধলো এবং এই যে পর্যায়ে আসলো বেলুচিস্তানে, সেদিন যে বেলুচিস্তানে ট্রেন অ্যাটাক হলো, ওই যে মারা গেল, কিন্তু বেলুচিস্তানের ট্রেন অ্যাটাক জি, নিয়ে পাকিস্তান কিন্তু ওইভাবে ক্যাপিটালাইজ করে নাই যে ইন্ডিয়া কতটা জড়িত। আজকে যেরকম ইন্ডিয়া করতেছে ট্যুরিস্টদের উপর আক্রমণ, যে ট্যুরিস্টদের উপর আক্রমণ কিন্তু হওয়ারই কথা না, ভাই বলছেন আগেই। কারণ ট্যুরিস্টটাই হলো ওইখানকার মেইন সোর্স অফ ইনকাম। ট্যুরিস্টদের উপর কেউ আক্রমণ করবে না, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, জন্যই এই আক্রমণটা হয়েছে। এইটা এখন তারা ক্যাপিটালাইজ করতেছে, কিন্তু বেলুচিস্তান ট্রেন অ্যাটাক নিয়ে কিন্তু পাকিস্তান অতটা করে নাই। বাট এই যে বেলুচিস্তানে যা দেখেন, এখানে একদম শিওরলি ইন্ডিয়ান ইনভলভমেন্ট আছে, ওখানে ইনভলভ। আর বাংলাদেশ, পাকিস্তান বা ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান যে ফ্যাক্টের কারণে ইন্ডিয়া আমাদের স্বাধীনতা যুদ্ধে সাপোর্ট করেছে, এটা কিন্তু এখন আবার বর্তমানে কিন্তু এক্সিস্টিং। বাংলাদেশ এবং পাকিস্তান একটা ভালো সম্পর্কে যাচ্ছে, আর আগে ছিল বাংলাদেশ এবং পাকিস্তান একই দেশ, ইন্ডিয়াকে দুই দিক দিয়ে থ্রেট করবে, দুই দিকে অ্যাটাক করবে, এইটা ছিল তখনকার একটা ওদের খুব বিপজ্জনক অবস্থা, সেজন্য তারা বাংলাদেশকে ভাগ করছে, এটা মূল কারণ।
আর আরেকটা কারণ এই যে এখন যে আবার হচ্ছে যে দুই দেশের জন্য সম্পর্ক ভালো হয় এবং এই যে সমস্ত চুক্তি টুক্তির কথা হচ্ছে, অ্যাটমিক চুক্তি হতে পারে বাংলাদেশের সাথে পাকিস্তানের। তো সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া এখন সবচাইতে বেশি থ্রেটেন যে পাকিস্তানি একটা ডিস্টেবল কনভারসেশন করে আপনি একটি খুব সুন্দর কথা বলেছেন এবং অনেক কিছু পাকিস্তানের অনেক রাজনৈতিক নেতারা কিন্তু 5 আগস্টের পরে যখন ইন্ডিয়ার প্রপাগান্ডা চলছিল এবং ইন্ডিয়ার অনেক মিডিয়া বলছিল বাংলাদেশ আক্রমণ করতে হবে, চট্টগ্রাম থাকবে না, তারপর ইত্যাদি ইত্যাদি থাকবে না, তখন কিন্তু পাকিস্তানের অনেক রাজনীতিবিদরা তাদের দেশে বক্তব্যে বলেছে যে বাংলাদেশের দিকে চোখ জি তুলে তাকাবা জি না। পাকিস্তানের অ্যাটম বোমা আছে মানে এটা বাংলাদেশের তোমাদের অ্যাটম এটা আমি বোমা আছে, বলছি। এই অ্যাটম বোমার উপর জি বাংলাদেশের অধিকার আছে। তো ইন্ডিয়া কি এই বিষয়টা নোটিস করেছে এবং ওটাই তো জি আমি আপনি বলছিলাম আপনি যে কন্টিনিউ করেন। ওই আনডিভাইডেড পাকিস্তানে যেরকম ইন্ডিয়ার দুই দিক থেকে এনিমি ছিল, এখন তো তাই আর হতে যাচ্ছে। তো এটা তো ইন্ডিয়া কিছু হতে দিবে না। তা এখন পাকিস্তানকে যদি ডিস্টেবল হুম, করতে পারে তাহলে তো এখানে তাদের কাজ করাটা একটু মানে একটা লোক শান্তিতে থাকলে না আর একজনের পিছনে লাগবে। এই যদি বিপদে থাকে তাহলে কি করবে? বাট পরিস্থিতিটাকে যাতে তাদের ফেভারে নেওয়া যায় সেজন্যই তারা এখন ওই 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 পাকিস্তান সেক্টরে তারা একটু গরম করতেছে। আর ওই যে আমি যেটা বললাম যে জি ইসরায়েল এখানে সিরিয়াসলি ইনভলভ, পাকিস্তানের হাতে যেন অ্যাটম বোম না থাকে। তো এখন অ্যাটম বোম যেহেতু আছে এবং পাকিস্তানও তো বসে নাই এখানে, অ্যাটম তো এক জায়গায় মজুত করে রাখে না, এগুলো বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে থাকে এবং এদের ডেভেলপমেন্ট রিসার্চ যেটা হয় সেগুলো ওয়েল ইনসাইড দি মাটির অনেক নিচে হয় এবং এখানে ইচ্ছা করলে যে পাকিস্তানকে ক্ষতি করে ফেলতে পারবে অতটা সোজা না। তারপরেও যেহেতু আচ্ছা ইসরায়েলের অস্তিত্বের প্রশ্ন, যে একটা অ্যাটম বোম যদি ব্যবহার হয়, ইসরায়েল তো ছোট্ট একটা দেশ, একটা বোম পড়লেই শেষ। তা এখন সে তো চাবে যে ইরানকে দাও সেজন্য অ্যাটম বোম না তৈরি করতে পারে। আর এখন ইন্ডিয়ার সাথে তার গোপন চুক্তি হলো এইটা যে যেমনি একটা প্রিতে তুমি বোম ফেলে ওদের সব ধ্বংস করবা। তো এরকম একটা সুযোগ আসতে হুম। পারে, বাট ওই যে যেটা বললাম যে যেভাবেই হোক না কেন বাংলাদেশ সেক্টরে যে ইন্ডিয়া কিছু করবে না, শেখ হাসিনাকে যে আবার আনার এবং রেস্টাবলিশ করার জন্য কিছু করবে না, এটা কিন্তু অসম্ভব ব্যাপার। আমরা বুঝি আর না বুঝি করবেই করবে এবং সেই জন্যে তারা এই যে এইগুলো করতেছে এবং দেখেন আমরা কিছু অ্যাটেম্পটও দেখেছি একটা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসা। আম আম আ অনেকগুলো পার্টি সেনাবাহিনী সহ ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিছু অভিযোগ আসলো। এটা যে একটা চক্র মিলে সাবের হোসেন চৌধুরীর নাম আসছে, শিরিন চৌধুরীর নাম আসছে। এদেরকে নিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করা। কোন এক ফর্মে আওয়ামী লীগ রাখাটা ইন্ডিয়ার একটা বড় প্ল্যান বলে ছিল আমরা ওরা শুনতে একটা পাচ্ছি। ভুল ছিল তো সেখানে যে তারা কিন্তু এখানে ফজলে নূর তাপসকে রাখছে, এটা কিন্তু সেনা অফিসারদের 1 নাম্বার টার্গেট। আর্মি অফিসার রিটায়ার্ড যারা, হুম, এটা তো 4-500 হয়ে গেছে, যাদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে, এরা কিন্তু ওয়েল কানেক্টেড। এখন এই সোশ্যাল মিডিয়াতে আপনি চিন্তা করতে পারেন না, এখন তো আর আগের মতো নাই। একটা মেসেজ দেওয়ার পরে আমি অ্যারেস্ট হয়ে গেছি এরকম ঘটনা ঘটছে, আমার আত্মীয় স্বজন অ্যারেস্ট হয়েছে। তো এগুলো তো সিরিয়াসলি মনিটর করা হতো। এখন যেভাবে সেনা অফিসাররা কানেক্টেড ইন সোশ্যাল মিডিয়া, এই যে আমরা বড়াই বাড়ি যেতে পারলাম কেমনে, আমরা কিন্তু অত কিছু আলোচনা করিনি কোথাও। সব সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে, হুম, হুম। গাড়ি টাড়ি ভাড়া করে আমরা এক রাতে চলে গেছি সব এখানে এবং এটা আমাদের খুব বেশি জি। জানতে দেওয়া হয় না এবং কোনো ন্যাশনাল মিডিয়া যায় নাই। আমি শুধু আমার ওই নিউজ 24 এর ক্যামেরাম্যান একটা পার্টি নিয়ে গিয়েছিলাম, ওরা সরাসরি 4:30 থেকে দেখাইছে। আর কেউই কিন্তু হুম, ন্যাশনাল মেইন স্ট্রিম মিডিয়া কেউ ওখানে যায় নাই এবং সবাই প্রচার করতেও ভয় পায়। জি, জি। এট লিস্ট আমাদের মিডিয়া সেটা প্রচার করতে ভয় পায় না। তো না, আ আমি আপনাকে কিছু শুনেছি। নিউজ 24 এর সাথে আমরাও আছি আরকি। তো ডক্টর ইমরান আনসারী আপনার কাছে আমি একটু যাচ্ছি। আপনাকে আনমিউট করতে হবে। সেটি হচ্ছে যে হিন্দুত্ববাদ নিয়ে আমরা একটু আলাপ করছিলাম। আপনি কি আমাদের দর্শকদের একটু উদ্দেশ্যে বলবেন? অনেকেই কিন্তু বিষয়টা বুঝতে পারে না। অনেকে ভাবেন যে হিন্দুত্ববাদ মানে কি? আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছি কেন বলব? আমরা তো হিন্দুদের সাথে ভালো হাজার বছর ধরে মিলেমিশে আছি। হিন্দু কি হিন্দুত্ববাদটা আবার কি? এবং এটা ইন্ডিয়ার এই যে এখন নতুন ইন্ডিয়া আমরা দেখতে পাচ্ছি, মোদির ইন্ডিয়া। এই হিন্দুত্ববাদ দিয়ে মোদির ইন্ডিয়ার প্ল্যানটা কি? জি, ধন্যবাদ। আসলে হিন্দুত্ববাদ শব্দটা যখন বলি তখন হিন্দু ধর্মের অনেক লোকেরা এখন মনে করতে পারেন যে এখানে ডিসকাশনটা মনে হয় আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে হচ্ছে। আসলে হিন্দুত্ববাদ এবং সনাতন যে হিন্দু ধর্ম তার মধ্যে ফার ডিফারেন্স। হুম, হুম। হিন্দুত্ববাদ যেটাকে ইংরেজিতে হিন্দুত্ব নামে আমরা চিনি। আপনি যদি মুসলমানদের ক্ষেত্রে যদি আপনি এটাকে বুঝার চেষ্টা করেন যে মুসলমানদের একটা গ্রুপ যেমন আইসিসকে আমরা কিন্তু হেট করি। এটাকে এক্সট্রা রেডিকাল গ্রুপ হিসাবে আমরা মনে করে থাকি, বিবেচনা করে থাকি এবং আমাদের সমাজে আমাদের বাংলাদেশের পেরিফেরিতে আমরা কিন্তু এটাকে সমর্থন করি না এই ধরনের গ্রুপকে। যেমনটা কিন্তু এই যে দেখেন যে এই যে হিজবুত তাহরীর কথা।
সেটাকেও কিন্তু বাংলাদেশের সমাজ ব্যবস্থা কিন্তু অ্যালাউ করে না, যদিও তাদের সমর্থন আছে। পৃথিবীর প্রত্যেকটা সমাজেই কিন্তু রেডিক্যাল গ্রুপ আছে। ঠিক তেমনিভাবে কিন্তু এম আমেরিকাতেও আছে। কে হ্যাঁ, আছে, হ্যাঁ, ক্লু আমেরিকাতে ক্লাস নিউ-নাজিরা ক্লান, আছে। আপনার অনেক হ্যাঁ। ধরনের গ্রুপ, হোয়াইট সুপ্রিমিস্ট গ্রুপ, অনেক ধরনের হুম, গ্রুপ। হুম। পৃথিবীর সব সমাজে কিন্তু রেডিক্যাল গ্রুপ আছে। তো আমি হিন্দুত্বর এই ইয়েটার মেইন উদ্যোক্তা আমি যেটা বলবার চেষ্টা করেছিলাম যে সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, তিনি হিন্দুত্ব হো ইজ হিন্দু একটা বই লিখেছিলেন ১৯২৫ হুম, সালে। সেটাই হলো আপনার মেইন বুক বা বাইবেল অফ দ্য হিন্দুত্ববাদের আইডিওলজি। সেটার আমি কন্টেন্ট অ্যানালাইসিস করেছিলাম পুরো বইটার আমার আমার মাস্টার্স থিসিসে। সেখানে যেটাকে দেখানো হয়েছে যে মুসলিমরা হচ্ছে এখানে দখলদার। সুতরাং আচ্ছা। তাকে হত্যা করাটাই হচ্ছে, তাকে ধ্বংস করাটাই হচ্ছে এই আইডিওলজির মেইন জিনিস। মেইন আইডিওলজি। হুম, আপনাকে রুটে হুম, যেতে হবে। এবং তিনি তার পুরো বইয়ের নেরেটিভ যেভাবে দাঁড় করেছেন, হিস্টোরিক্যাল বিভিন্ন ধরনের বীরত্ব গাথার মধ্য দিয়ে, যে এই জমিনটা হচ্ছে হিন্দুদের। এটা হিন্দু সংস্কৃতির জমিন। এখানে মুসলমানরা এসে দখল করেছে। দখল করে এসে শাসন ইয়ে করেছে। তাদেরকে সরানোর মধ্য দিয়ে একটা গ্রুপ তৈরি হতে হবে। একটা জনগোষ্ঠী তৈরি হতে হবে, যারা এই হিন্দুত্ববাদকে প্রচার করবে এবং আমাদের সীমানা হচ্ছে আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত। সুতরাং এই সীমানাটাকে আবার পুনরুদ্ধার একটা রাষ্ট্রে নিয়ে আসতে হবে, একটা ভয়েসে নিয়ে হুম, আসতে হবে, যার ভাষা হবে হিন্দি, যার সংস্কৃতি হবে হিন্দি, ধর্ম হবে হিন্দি, একই ভাষায়। তো সেটার রাজনৈতিক আপনার ধর্মীয় শাখা হলো আরএসএস তৈরি হয়েছে। গোলওয়াকারের নেতৃত্বে তিনি কিছু আইডিওলজি ডেভেলপ করেছেন এবং সেই আইডিওলজির মধ্য থেকেই কিন্তু এই বিজেপির তৈরি হয়েছে এবং এই বিজেপি ২০০০ সালের পর থেকে রাজনৈতিকভাবে যে উত্থান আমরা দেখছি, এটা কিন্তু সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে এবং এই হিন্দুত্ববাদের যে আইডিওলজির লোকেরা মার্কিন যুক্তরাষ্ট্রে যেমনিভাবে আপনার ইসরায়েলের লোকেরা বা ইহুদি ধর্মের লোকেরা যেভাবে প্রভাব বিস্তার করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজেও কিন্তু এই হিন্দুত্ববাদের সমর্থকরা, তারা কিন্তু এখন গুরুত্বপূর্ণ পদে সরকারে, রাজনীতিতে মানে তারা ভূমিকা রাখছে। তাদের মেইন বিষয় হচ্ছে সারা দুনিয়া থেকে তারা পয়সা কালেক্ট করে এটা আপনার ভারতে নিয়ে যায়। নিয়ে তাদের যে আইডিওলজি সাভারকারের, সেই আইডিওলজিকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে তাদের ২৫ টি সংগঠন রয়েছে। এই বিভিন্ন অঙ্গলে রাজনৈতিক শাখার নেতৃত্ব দিচ্ছে বিজেপি। এমনি আপনার সামাজিক ক্ষেত্রে কৃষকদের জন্য তাদের সংগঠন রয়েছে। তাদের মেইন লক্ষ্য হচ্ছে একটি ইউনিফাইড রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা, যেটার সাথে হিন্দু ধর্মের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। যেটা অলরেডি সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন ক্লারিকরা, তারা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে তারা বক্তব্য রাখার চেষ্টা করছেন। কিন্তু তারা ধীরে, ধীরে মার্জিনালাইজড হয়ে যাচ্ছেন যারা সনাতন হিন্দু ধর্মের। এক্ষেত্রে আমার মনে হয় আপনি আলোচনাটা করতে পারেন একজন সনাতন ধর্মের কোনো লোককে যদি আমার সামনে নিয়ে আসেন, তার সাথে যদি আলোচনাটা করি, তাহলে ডিফারেন্সিয়েটটা উনি আসলে ভালো বলতে পারবেন যে কিভাবে হিন্দুত্ববাদের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নাই। যেমন জুইশ ধর্মের সাথে জুডাইজমের কোনো সম্পর্ক নেই। আপনি জায়নিজমের কথা বলছেন। জায়নিজম, হ্যাঁ, জায়নিজম, জি। জি, জি, জি। ধন্যবাদ আপনাকে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং তথ্য বলে রাখি। আপনার আপনার যে চমৎকার একটি আলোচনা হিন্দুত্ববাদ নিয়ে আপনি করলেন। সেটি হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে বিজেপি, আরএসএস মানে আমরা বলতে বাংলাদেশীরা ভাবি এগুলো মনে হয় অনেক দূরের জিনিস না? কোথায় দিল্লি? অনেক দূর মনে হয়। আ এটা কিন্তু একদম ঘরের দোরগোড়ায় এবং আপনারা যদি একটু হিস্ট্রি ঘাটেন, এই বিজেপি, আরএসএস এর যে ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার, মেইন ফাউন্ডিং ফাদার কিন্তু একজন বাঙালি। এবং উনি কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি উনার এই এবং শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা জানেন অলরেডি। উনি বিখ্যাত হচ্ছে কারণ হচ্ছে যে ওই যখন শেরে বাংলা সহ অন্যান্যরা পার্টিশনের সময় ৪৭ এর সময় ৪৬-৪৫ এর দিকে পার্টিশনের যখন আলাপ হচ্ছিল, তখন উনারা কিন্তু আ শেরে বাংলার নেতৃত্বে আ মুসলিম লীগের তৎকালীন নেতারা কিন্তু বলছিল যে একটা ইউনাইটেড বাংলাদেশ কেন হবে না? একটা পাকিস্তান হবে, একটা ইন্ডিয়া হবে, একটা বাংলা হবে। আলাদা কান্ট্রি হিসেবে। তখনই কিন্তু আলাপ হচ্ছিল। যে কলকাতা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই বর্তমান ভূখণ্ড মিলে একটা বাংলা হবে। তো এই শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতাতে উনি কিন্তু এটা বিরোধিতা করেছেন। যে না আমরা হিন্দু, আমরা কিভাবে আবার ইন্ডিয়া থেকে অঙ্গচ্ছেদ করে এই আলাদা দেশ করি। এবং উনার ওই তখনকার মতবাদের উপর ভিত্তি করেই কিন্তু আজকের মোদি। তার এই মতবাদের উপর ভিত্তি করেই কিন্তু আজকের আরএসএস, মডার্ন আরএসএস এবং মডার্ন বিজেপি গড়ে উঠেছে। সুতরাং আমরা বাংলাদেশী বাঙালিরা যদি ভাবি যে আরএসএস আ আ আর বিজেপি অনেক দূরের বিষয়, হিন্দি ভাষী লোকদের না।
একজন বাঙালি, এটার ওয়ান অফ দ্য ফাউন্ডার। তো ধন্যবাদ আপনাকে। মেজর মোহাসিনুল করিম, আপনার কাছে আমি এই বিষয়ে আরেকটু জানতে চাই। সেটি হচ্ছে যে, এবং আমরা অনুষ্ঠানে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, উই আর লিটল ওভার দ্য টাইম, যে এই যে আলোচনাটা করলাম আমরা, এবং দেশের যে সিচুয়েশনটা, দেশ এবং দক্ষিণ এশিয়ার যে সিচুয়েশনটা, আপনার কি মনে হয় বাংলাদেশ সরকারের কিছু করণীয় আছে ইন্ডিয়া পাকিস্তানের উত্তেজনা, আরএসএস এর যে তৎপরতা, মোদী সরকারকে আপনি উল্লেখ করেছেন, মোদী সরকারের কন্টিনিউয়াস অ্যাটেম্পটস হাসিনা ব্যাকড একটা আওয়ামী লীগ বাংলাদেশে ইনস্টল করা, বাংলাদেশ সরকার কি করতে পারে? না, এটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ তুলেছেন। বাংলাদেশ খুব ছোট দেশ হলেও, যেমন ধরেন যে ইরান ইরাক যুদ্ধের যখন কোনো মীমাংসা হচ্ছিল না, তখন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে উদ্যোগটা নেওয়া হয় প্রথম, এবং ইরাক ইরান যুদ্ধটা শেষ পর্যন্ত বন্ধ হয়। তো আমাদের আসলে নেতৃত্বে ওই সময় জিয়াউর রহমান, এখন যে ইনি আছেন, ইনি কিন্তু ওইরকম প্রভাবশালী লোক যিনি এখানে ভূমিকা রাখতে পারেন। এখন আমাদের বাঁচতে হবে যে যাতে যুদ্ধ না লাগে, যুদ্ধ লাগলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রফেসর ইউনূস কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন লোক হিসাবে উনি কিন্তু একটা প্রস্তাব বা একটা এফোর্ট উনি নিতে পারেন। এখন উনার ব্যাপারটা হলো যে উনি আসলে এই ধরনের কোনো ইয়েতে যাবেন কিনা জানি না, বাট ওনার পক্ষে এটা সম্ভব, এবং এটা আমাদের জন্যে একটা খুব সুন্দর একটা পথ, এবং ইন্ডিয়া আর পাকিস্তানকে যুদ্ধ থেকে সরাই নিয়ে আসতে না পারলে আমরা ক্ষতিগ্রস্ত হবো, এটা কিন্তু শিওর। তো সেক্ষেত্রে বাংলাদেশের একটা ভূমিকা রাখার সুযোগ আছে, কিন্তু এখন ইন্ডিয়া সেটাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কারণ ওনাকে কিন্তু অলরেডি ইন্ডিয়ান মিডিয়া এবং সব তরফ থেকেই ওনাকে একটা অন্যভাবে চিত্রিত করা হয়, যাতে উনি মানে একটা রেডিক্যালদের নিয়ে ক্ষমতায় আসছেন, এবং এখানে ভারতকে উনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতেছেন, ব্যবসা বাণিজ্যে ক্ষতি করছেন, চায়নার সাথে যুক্ত হচ্ছেন। তো বিভিন্নভাবে ওনাকে কিছুটা হলেও ওনাকে একটু ক্ষতিগ্রস্ত করেছেন, বাট এফোর্ট উনি নিতে পারেন। আর এখানে একটা জিনিস, আমরা প্রসঙ্গটা যে শুরু হয়েছিল প্রথমে আলোচনা, সেই বড়াইবাড়ির যুদ্ধের কথা আমি একটু না বললেই না, যে এটা যুদ্ধটা শুরু হয়েছিল কিন্তু পদোয়ার রিক্যাপচারিং অফ বাংলাদেশি ল্যান্ড, মানে এই ল্যান্ডটা ছিল বাংলাদেশের। মুক্তিযুদ্ধের সময় এই ল্যান্ডে থেকেই মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিত এবং ভিতরে আসতো। তো ওই ক্যাম্পটা ছিল হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলসের। তো সেই ক্যাম্পটা অ্যাবান্ডন করে ওরা ভিতরে চলে আসছিল, এসে বাংলাদেশের মধ্যে ইস্ট পাকিস্তানের মধ্যে ক্যাম্প করেছিল, ওইখানে মুক্তিযোদ্ধারা থেকে যুদ্ধ করতে। 16 ডিসেম্বরে যখন আমাদের মুক্তিযোদ্ধারা চলে আসে, আর বিএসএফ ওটাকে দখল করে বসে থাকে। তো ল্যান্ডের স্ট্যাটাস মোতাবেক 25শে মার্চ 1971 সালে যেগুলো ইস্ট পাকিস্তান ছিল সেটাই বাংলাদেশ, কিন্তু দেখা গেল যে ওইটা বাংলাদেশ ইস্ট পাকিস্তান ছিল, কিন্তু ইন্ডিয়া ওটা দখল করে রাখছে, দেয় নাই। এবং এইটাই রিক্যাপচার যখন করে ফেললো বাংলাদেশের বিডিআরের আমাদের মেইনলি পদাতিক বাহিনীর কিছু অফিসার 5-6 জন জড়িত, তারাই কিন্তু পরিকল্পনা করে, পিছনে তো কমান্ডার ছিলই, কিন্তু অনগ্রাউন্ডে এই অফিসাররা গেছে, এবং তারা সবাই পদাতিক বাহিনীর অফিসার মেইনলি। তো তারা বিদ্রোহী সৈনিকদেরকে নিয়ে এটা যুদ্ধ করতে হয় না, মানে উইদাউট ফায়ারিং এ সিঙ্গেল বুলেট, এই এলাকাটা কিন্তু প্রায় 1200-1300 একর জমি আমাদের, এবং সেখানে একটা খাসিয়া পাড়া ছিল, এটাকে সম্পূর্ণভাবে ডেমোলিশ করে দেওয়া হয়েছে, কোন লোকজন ছিল না এখানে। বাংলাদেশের লোকজন ভিতরে ঢুকে পাড়ার ধ্বংস, ক্যাম্প দখল, বিএসএফ এর লোকজনকে অ্যারেস্ট, কেউ পালায় চলে গেছে। জায়গা যখন দখল করে ফেললো, তখন বিএসএফ পরিকল্পনা করলো যে এইটা তো একটা ল্যান্ড ওরা দখল করছে, আমরা একটা দখল করব, করে বার্গেনিং করব। সেই জায়গাটাই হলো বড়াইবাড়ি। বড়াইবাড়ি জায়গাটা হচ্ছে ল্যান্ড বিলংস টু ইন্ডিয়া, কিন্তু পিপল অফ দি বড়াইবাড়ি তারা বলে আমরা বাংলাদেশি, আমরা ইন্ডিয়ান না, এটা 100% মুসলিম। তো ওরা চাচ্ছিল যে এটা দখল করে তখন বলবো যে তোমরা ওইটা ছাড়লে আমরা এটা ছাড়বো, কিন্তু এটা দখল করতে এসেই তারা এই একটা ইয়ের মধ্যে পড়লো। কারণ হলো যে বিএসএফ বিডিআর এর সৈনিকরা তো আর্মি দ্বারা প্রশিক্ষিত, আমরা জানি আমাদের সৈনিকদেরকে কখন কিভাবে ফায়ার ওপেন করতে বলা হবে। তো ওরা তো দূর থেকে আসছে, জানছে, রেডিও ছিল, কিন্তু প্রিম্যাচিউরলি ফায়ার করে নাই। যখনই তারা গ্রেনেড থ্রোয়িং রেঞ্জের বরাবরে চলে আসছে, তখন ফায়ার ওপেন করছে এবং ম্যাসাকার হয়ে গেছে এখানে। তারপর ওইখান থেকে যখন তারা পিছনের দিকে দৌড়ায় পালাতে নিচ্ছিল, তো পালাতে নিয়ে তো কাঁটাতারের বেড়া, ওইখানে একটাই শুধু গেট ছিল, ওই গেটের ওইখানে যখন সবাই জড়ো হয়েছে, ওখানে ব্যাপকভাবে মারা গেছে। আমাদের এমজি ছিল একটা মেশিন গান। তো এইভাবেই কিন্তু ওই যুদ্ধটা শুরু হয়। ইন্ডিয়া অন্যায়ভাবে আমাদের জায়গা দখল করেছিল, বিডিআর সেই জায়গাটা দখল করে, এবং সেই জন্যেই ওরা এসে বড়াইবাড়ি দখল করে সেটা একটা বার্গেনিং এ যেতে চেয়েছিল, এবং এই জন্য এটা হয়েছে। সেই জন্য আমরা পদোয়া বড়াইবাড়ি থেকে পিলখানার ইনসিডেন্টকে আমরা রিলেট করতে পারি যে এইটাই হলো কারণ। পদোয়ার যুদ্ধ হয়েছিল জন্য বড়াইবাড়ি হয়েছে, বড়াইবাড়ি হয়েছে জন্যই পিলখানা হয়েছে। ইয়েস। জি, জি। ধন্যবাদ আপনি এই যোগসূত্রটা স্থাপন করার জন্য। আপনি একটি সুন্দর কথা বলেছেন, এর মধ্যে সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসের যে ইকোনমিক রিসেন্ট এজেন্ডা গুলো, বিমস্টেকে যাওয়া, চায়নার সাথে
ডিল করার, সেজন্য যেই ওয়েস্টের একটি ফোকাস নষ্ট হচ্ছে কিনা। আমরা এই বিষয়ে কিন্তু কথা বলেছিলাম আমাদের এই অনুষ্ঠানেই। ফর্মার ডেপুটি অ্যাম্বাসেডর, ইউএস অ্যাম্বাসেডর টু বাংলাদেশ, জর্ডান লুইসের সাথে, উনি এখনো বাংলাদেশের বিভিন্ন অ্যাফেয়ার্স এ খুবই অ্যাক্টিভ, এবং রাইট টু ফ্রিডম এর এক্সিকিউটিভ ডিরেক্টর, সাউথ এশিয়াস পার্সপেক্টিভের একজন কি পার্সন। ওনার সাথে কিন্তু আমরা গত সপ্তাহে বসেছিলাম, সেম প্রশ্নটা আমরা করেছিলাম যে ইউনুসের যে এশিয়া কেন্দ্রিক ইকোনমিক অ্যাটেম্প্ট গুলো, এটা কি ওয়েস্টের কাছে একটি ভুল বার্তা দেয় কিনা, বা ইউএস এটাকে কিভাবে দেখে, এবং উনি বলেছেন না, এটা ইউএস ওয়াকিবহাল, এবং ইউনুসের সাথে এই ধরনের ইয়ার কারণে ওয়েস্টের কোনো সম্পর্কচ্যুত হবে সেটার কোনো সম্ভাবনা উনি নাকচ করে দিয়েছেন। তো ডক্টর ইমরান আনসারী, আপনার কাছে আমি একই প্রশ্নে যাচ্ছি যে আপনার দৃষ্টিতে খুব সংক্ষেপে, আমরা অনুষ্ঠান একদম শেষে চলে এসেছি, যে বাংলাদেশের কি কোনো করণীয় আছে? আপনি যে হিন্দুত্ববাদের, বিশেষ করে হিন্দুত্ববাদের যেই স্বরূপ আপনি তুলে ধরলেন, বাংলাদেশিরা কি করতে পারে, এবং এই ইন্ডিয়া পাকিস্তানের টেনশনের সময়ে কিছু করার আছে? প্রথম বিষয় হচ্ছে যে হিন্দুত্ববাদ একটা থ্রেট ফর ন্যাশনাল সিকিউরিটি, এটা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে বুঝতে হবে। এটা না বুঝলে যেটা হবে, যেমন আমাদের বাংলাদেশে, আমি গণমাধ্যমের লোক, আমি বলতে বাধ্য হচ্ছি, বুঝে হোক না বুঝে হোক, বাংলাদেশের 90% সাংবাদিক গণমাধ্যম কর্মী তাদের ব্যক্তি স্বার্থে হোক, কিছু না বুঝে হোক, তারা ইন্ডিয়ান নেরেটিভকে আপহোল্ড করার চেষ্টা করে, ইন ডিফেন্স টু রাইজিং ইসলামিস্ট, ইন ডিফেন্স অফ ডেমোলিশ দ্য জামাত, যে জামাত আসলে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, এটার নামে আমি হিন্দুত্ব কালচারকে যদি আমি আপহোল্ড করতে পারি, তাহলে আমি এটাকে আমি মিটিগেট করতে পারি। এই থ্রেটটা যতক্ষণ পর্যন্ত মানে ইসলামিক দলগুলা কতটুকু বুঝেছেন আমি জানি না, তারা বাট এইটা বুঝার দরকার, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে আদর্শিকভাবে বোঝা দরকার যে এটা একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, আইডিওলজি ইটসেলফ, বিকজ ইট ইজ এ রেডিক্যাল আইডিওলজি। আপনি যদি আপনার এটা ডিফাইন করতে না পারেন এই আইডিওলজিটার ইম্প্যাক্ট কি হবে, তাহলে এটা বড় সংকট হবে। দ্বিতীয় কথা হলো, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা একটা পথরেখা, একটা ফাউন্ডেশনাল ওয়ার্ক তারা কিন্তু করতে পারেন। এইটা কিন্তু প্রথমে কালচারালি আসে, এই হিন্দুত্ববাদরা কিন্তু সামাজিকভাবে প্রথমে ঢুকে। এর সামাজিকভাবে যে হিন্দুত্ববাদ বাংলাদেশে ঢুকেছে তার অনেক প্রমাণ কিন্তু এখানে আছে। এই আলোচনা আমি করে দীর্ঘসূত্রিতা করতে চাই না। যখন দিল্লিতে আপনার সম্ভবত 3 বছর আগে একটা রায়ট হলো দিল্লিতে, মুসলমানদের ব্যাপক বাড়িঘর ভাঙ্গা হলো, প্রায় প্রচুর মুসলমান মারা গেল, তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। তখন আমার ডিপার্টমেন্টেরই আমার একজন সহপাঠী, সে হিন্দু ধর্মের, সে যেভাবে আমাকে অ্যাটাক করেছে, মানে তার অ্যাটাকের ভাবে মনে যায় সে আরএসএস এর সদস্য, আমি তার নাম নিতে চাই না, মানে এটা আমাকে মানে খুব হার্ট করেছে যে সে আমার সহপাঠী, একসাথে আমি 6 বছর পড়াশোনা করেছি, কিন্তু তার অ্যাটাকিং এর মোডটা এরকম যে আমি আরেকটা কথা বলে সে আমাকে তুলে নিয়ে যাবে আমেরিকা থেকে। আমি খুব দুঃখের সাথে বলতে চাই, এবং আমার বন্ধু বান্ধবরা অনেকে শুনতে পারেন, আমার ডিপার্টমেন্টে আমরা 11 জনের একটা গ্রুপ ছিলাম, 11 জনের গ্রুপের মধ্যে 4 জন হিন্দু মেয়ে ছিল, আমরা সবসময় একসাথে পড়াশোনা করতাম, লাইব্রেরিতে যেতাম। তো তারা, এবং আমাদের ডিপার্টমেন্টে মনে হয় সর্বোচ্চ 18 থেকে 19 জন হিন্দু ধর্মাবলম্বী লোক ছিলেন। একটা ক্রাইসিস মুভমেন্টে আমি একটু বলে রাখি যে হিন্দুদের সাথে আমার ফ্রেন্ডশিপটা কেমন ছিল। এটা এই হিন্দুত্ববাদের কারণে এখন এগুলো ভেঙে যাচ্ছে, আমি এই আলোচনাটা করি। ইউনিভার্সিটিতে একটা ঝামেলা হইলো, তো আমার যেহেতু ছাত্র জীবন থেকে দাঁড়ি, তো শিবিরের উপর ছাত্রলীগের ছেলেরা আক্রমণ করেছে। জগন্নাথ হলের আমার বন্ধু বান্ধবরা মনে করলো যে সে শিবির না করলেও সে সাংবাদিক মানুষ, তার উপর আক্রমণ হতে পারে, তারা আমাকে রেস্কিউ করে রমজানের দিন। আমার এক বন্ধু, আমি তার নাম নিতে চাই না, এই জগন্নাথ হলে রাত্রে আমাকে রেখেছে, নীলক্ষেত থেকে সেহেরি এনে খাওয়িয়েছে জগন্নাথ হলে। রিলেশনশিপের বিষয়টা আমি এভাবে বলি, কিন্তু আজকের এই ইমার্জেন্স অফ হিন্দুত্ব আমাদের এই বন্ধুত্বের পথরেখার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটিকে ধ্বংস করছে, আমাদের সামাজিক যে সম্পর্ক, যে আমার বুড়িচং ব্রাহ্মণপাড়ার লোকজন শুনতে পারেন আমরা তাদের হিন্দুদের সাথে কিভাবে চলাফেরা করছি ছোটবেলায় এখন পর্যন্ত, সেই জায়গায় কিন্তু একটা ন্যাশনাল ইন্টিগ্রেশন, সামাজিক সম্পর্কে ফ্র্যাগাইল অবস্থা তৈরি করছে। এগুলো ছোটখাটো জিনিস নাই, এগুলো নিয়ে বাংলাদেশে রিসার্চ হয় না, বাংলাদেশের ডায়াসপোরায় আলোচনা হয় না। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো বড় হয়ে আমাদের হিউম্যান ইনসিকিউরিটির দিকে যাব, যেমনিভাবে ভারতের মুসলমানরা এখন ইনসিকিউরিটির মধ্যে আছে,
তৃতীয় শ্রেণীর নাগরিক। আমরাও এই দেশে তো আমরা 17 বছর যারা ইসলাম প্র্যাকটিস করতো তারা তৃতীয় শ্রেণীর নাগরিক ছিল। এইটা কিন্তু আবার ওই সেকুলার যারা মুসলিম তারা বলবে যে না আমরা সেকুলার না, তুমি মুসলমান, তোমাকে মুসলমান বলেই পিটানো হবে কিন্তু। এই আলোচনাটা জি। আরেকদিন ইন্টারেস্টিং আলোচনা। এটাকে মানে খুব সংক্ষিপ্ত পেরিফেরিতে আলোচনা করতে পারি। আমি যে কথাটা বলতে চাই, আমাদের বর্তমান সরকারের মধ্য থেকেও ইমার্জেন্স অফ হিন্দুত্ব আইডিওলজির বিষয়টাকে বুঝবেন, তারা এটাকে অ্যাড্রেস করার জন্য কিছু কাজ করবেন। এই আশা ব্যক্ত করছি আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে। জি। বা ধন্যবাদ ডক্টর ইমরান আনসারী। আপনি খুব সুন্দর একটি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বলেছেন। বাংলাদেশে কিন্তু এই হিন্দু মুসলিমের যে সহাবস্থান, এটা কিন্তু হাজার, হাজার বছরের সংস্কৃতি, তাই না? এবং আ ব্রিটিশরা আসার আগে এই উপমহাদেশে কোনো ধর্মীয় দাঙ্গা এ ধরনের কিন্তু কোনো রেকর্ডেড ইতিহাস নাই। এ ধরনের আ কোনো পুঁথিও নাই। এ ধরনের কোনো মানে মানে ঘটে নাই, তাই নাই। তো আরেকটি বড় কারণ হচ্ছে যে দেখুন আমাদের পূর্বপুরুষরাও আমাদের আমাদের কিন্তু ঐতিহ্য আছে, আমাদের বুদ্ধিস্ট কালচারের ঐতিহ্য আছে এই বাংলার মধ্যে। আমাদের হিন্দু কালচারের ঐতিহ্য আছে এবং আমাদের যে মুসলিম বা ইসলাম এসেছে সেটা তো তলোয়ারের জোরে আসেনি। সেটি মানুষের অ্যাকসেপ্টেন্স এর কারণে এসেছে। যারা আগে হিন্দু ছিল, যারা বৌদ্ধ ছিল, তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। সুতরাং আমাদের ব্লাড কিন্তু সেম। আমি আমার ছোট একটা ঘটনা দিয়ে অনুষ্ঠানটা শেষ করছি। আপনি যেহেতু আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বলেছেন। আমি আমি যখন ছোট ছিলাম প্রাইমারি স্টুডেন্ট, আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু হিন্দু ছিল এবং শুধু হিন্দু না, ব্রাহ্মণ হিন্দু। এবং শুধু ব্রাহ্মণ হিন্দু না, তার বাবা আমাদের এলাকার যে পূজা মণ্ডপ সেটার মেইন পুরোহিত এবং তারা ওই পূজা মণ্ডপেই থাকতো। ওইখানেই তাদের বাসা। এখন যেমন ইমামরা থাকে মসজিদের বাসাতে, ঐরকম আরকি। তো আমার কিন্তু কখনো হিন্দু বলে কোনো ফ্রেন্ড হইতে পারবে না বা তারাও কখনো এটা মনে করে নাই। তো কিন্তু এই যে আপনি যেটা বললেন যে বাংলাদেশে এই হিন্দুত্ববাদ রিসেন্ট যেই আমি ভার্সিটিতে এসে দেখেছি আনফরচুনেটলি কিছু, কিছু হিন্দু ক্লাসমেট আমার সাথে হয়তোবা কথাও হয় নাই। আমি অনেক বিজি থাকতাম বিভিন্ন কারণে। তো কিন্তু দেখা গেল যে কিছু একটা ঘটছে কোথাও Facebook থেকে আমাকে বাদ দিয়ে দিছে। আমি কিছুদিন পরে আবিষ্কার করলাম যে আরে আমি নাই কেন? খুঁজে পাচ্ছি না কেন? এবং মানে এই ধরনের একটু বৈরিতা। আবার আমেরিকাতে আমার যে ওয়ান অফ দ্যা বেস্ট ফ্রেন্ড আরকি সে একজন ডাক্তার। সে কিন্তু হিন্দু এবং সে আমার সেই স্কুল লাইফের ফ্রেন্ড। মানে একসাথে আমরা পড়েছি। আমেরিকাতে এসে আবার দেখি যে আমরা একসাথে আরকি। কিন্তু আমার কোনো অসুখ-বিসুখ বাচ্চার অসুখ আমি ওকে আগে ফোন দিই। সে আমার পারিবারিক ডাক্তার না কিন্তু দোস্ত এই যে এরকম হইছে কি অবস্থা? তো আ দেখুন আমাদের এই সম্প্রীতিটা কিন্তু হাজার বছরের। মাঝে দিয়ে হিন্দুত্ববাদ, হাসিনাকে টিকিয়ে রাখা ইন্ডিয়া, মুসলিমদের উপর নির্যাতন করা, আ এগুলোর কারণে কিন্তু আপনি যেটা বলেছেন যে সম্প্রীতিটা যেন নষ্ট না হয় এবং আপনি একটা ভালো পয়েন্ট বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট কিছু তারা নিয়েছে কিছু স্টেপ নিয়েছে। আরো কিছু স্টেপ নিয়ে যে এই বিষয়টা যেন আমরা কনশাস হই। কোনটা হিন্দুত্ব, কোনটা হিন্দুত্ববাদ, কোনটা মুসলিম, কোনটা আইএসএস। এই বিষয়গুলো যেন আরেকটু জনসাধারণ মধ্যে ক্লিয়ার হলে পরে আমাদের এই মিথস্ক্রিয়তা আরেকটু সুন্দর হবে। আ ধন্যবাদ আবারও কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই মেজর মোহাম্মদ মোহাসেলিম করিম। আপনি আমাদের রেগুলার গেস্ট। আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ডক্টর ইমরান আনসারী আপনি এই ১ম আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনার সময়ের জন্য কৃতজ্ঞতা এবং সামনের অনুষ্ঠানগুলোতে আপনাদের দুজনকে আরো বেশি আমরা পাবো। এই আশাবাদ ব্যক্ত করে দর্শকদেরকে আমাদের এই অনুষ্ঠানটি দেখার আ আ এবং শোনার এবং আমাদেরকে ক্রমাগত আ সহযোগিতা এবং সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।